সালাম আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আহ, আজকে আমরা নতুন মডিউল দিয়ে শুরু করব। আমরা আজকে রিডিং দিয়ে আমাদের রিডিং এর ক্লাস শুরু করবো ইনফ্যাক্ট। তো আই হোপ যে 8টার কম বেশি ক্লাস আমরা কভার করার চেষ্টা করব। রিডিংটাকে চেষ্টা করব ম্যাক্সিমাম 8টার মধ্যে শেষ করতে আর কি। হ্যাঁ, দেখা যাক। কিছু ক্লাস থাকবে স্ট্র্যাটেজি শিখবো, আমরা কিছু ক্লাস আমরা প্র্যাকটিস করবো পরে। আচ্ছা, ওকে, আমাদের কয়টা বাজে? একটু সময় নিই, আর 2টা মিনিট দেখি। জাস্ট দেখি এর মধ্যে 2টা মিনিট, 1 মিনিট দেখবো। আর 31, আমার এখানে 31 বাজতে শুরু করে। যারা একদম নতুন ভর্তি হয়েছেন, ঠিক আছে, মানে রাইটিং এর মাঝামাঝিতে আসছেন, শেষের দিকে আসছেন, তাদের জন্য আজকে এটা এখান থেকে বলা যায় আপনার ডায়াস কোর্সটা শুরু হয়েছে বলা যায়। হ্যাঁ, এখান থেকে রিডিং চলবে, পরে আরো 3টা মডিউল আসবে, তখন আপনার মোটামুটি শেষ হবে। রাইটিং এর যেই আংশিক কিছু ক্লাস পেয়েছেন সেটা হচ্ছে আপনার জন্য অ্যাকচুয়ালি বোনাস। ঠিক আছে, আপনার পরে আবার যখন রাইটিং মডিউল আসবে, তখন সেই রাইটিং মডিউলটাতে গিয়ে আপনার এই কোর্সটা প্রাথমিক পর্যায়টা শেষ হবে বলা যায়। ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার রিডিং এর পর তো আমার মডিউল গুলো শেষ হয়ে যাবে, আমার 4টা কমপ্লিট হয়ে যাবে, তো আমি কি মক টেস্ট গুলো কখন দিতে পারবো? এখন মক টেস্ট আসলে এখন আনসার্টেন হয়ে গেল আবার। ঠিক আছে, আমরা তো অ্যারেঞ্জ করতে আচ্ছা। চাচ্ছিলাম। এখন সমস্যা হচ্ছে যে লকডাউন, এবং ইয়েস। লকডাউনটা কতদিন কন্টিনিউ হয় কে জানে। এখন আসলে আমাদের একটু আরেকটা ব্যাকআপটা যদি নিয়ে রাখতে পারতাম, যে আপনাদের কিছু হার্ড কপি কোশ্চেন দিয়ে দিলাম বাসায়, আপনাদেরকে অনলাইনে নিলাম, সেই সুযোগটা এখন নাই এই মুহূর্তে। আচ্ছা, লকডাউনের পর খুলুক, আচ্ছা। তারপর অ্যাজ আর্লি এজ পসিবল আমরা দিব আর কি। আপনি যেটা করবেন, আপনি কেমব্রিজের বইগুলো প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, লিসনিং টেস্ট দিবেন, ওখান ওকে থেকে রিডিং। ঠিক আছে, আচ্ছা, ওকে। ওকে। যাও, যেটা বলছিলাম, মানে আপনার বেসিক ক্লাসগুলো যাদের একবার করা হয়ে যায় সামহাও, অনলাইন বা অফলাইন একদিকে করলেই হয়ে যায়। আপনি একটা দিকে, যে কোনো একটা দিকে, আমার অনলাইন অথবা আমাদের আমাদের না হয় অনলাইন না হয় অফলাইন, যে কোনো একটা সাইডে আপনি ক্লাস করে ফেলেছেন, তাহলে আর বেসিক্যালি লাগবে না ক্লাস বেসিক্যালি করার। ঠিক আছে, বিশেষ করে অনলাইন করলে তারপর রেকর্ডিং সহ পাচ্ছেন, ওগুলোকে বারবার দেখতেও পাচ্ছেন। সো অফলাইনের ক্লাস না করলেও অ্যাকচুয়ালি চলবে। যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনাকে প্রচুর কি করতে হবে, কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস করতে হবে, আদার্স বই পড়তে হবে, এরপর আপনাকে মকে বসে দিতে হবে। ওইটা হচ্ছে আসল প্রিপারেশন, একদম বলা যায় ফাইনাল স্টেজ। ওখান থেকে বোঝা যাবে যে আসলে আপনার উইকনেস গুলো কি কি, স্ট্রেংথ গুলো কি কি। ঠিক আছে, আচ্ছা ভাই, কল আসছে, রিসিভ করি। ওকে, তাহলে আমরা আজকে আমাদের রিডিংটা শুরু করছি। ইনফ্যাক্ট রিডিং এ বেসিক্যালি অনেকের জন্য এটা একটা ডিজাস্টারাস মনে হয়, অনেকের জন্য খুব টাফ মনে হয়। অনেকে আইএলটিএস কোর্স করতে এসে আইএলটিএস ছেড়ে দেয় এই মডিউলটাতে। ঠিক আছে, কারণ তারা লিসনিং সামহাও শুনতেছে, কিছু বুঝতেছে, স্পিকিং এ বলতে পারলো না পারলো, বুঝে ওঠার আগে স্পিকিং ও শেষ হয়ে যায়। ঠিক আছে, রাইটিং এ দেখলাম বুঝলাম কিছু লিখলাম দুই চারটা, কিন্তু রিডিং এ এসে একদম বোর হয়ে যায়, একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেক স্টুডেন্টরা। ঠিক আছে, এটার পিছনে আসলে পিছনের অনেক দিনের ব্যাকলগ, অনেক দিনের কি বলবো আপনার জড়তা, অনেক দিনের ফাঁকিবাজি, অনেক ক্ষেত্রে সবকিছু একসাথে কাজ করে আর কি। তো সবকিছু নিয়ে আসলে আলোচনা করব এখানে। আসলে আমরা রিডিং, একটা আইএলটিএস এর রিডিং এক্সামটা অ্যাকচুয়ালি কি সেটা তো আমরা অবশ্যই জানবো, স্ট্র্যাটেজি গুলো শিখবো। এবং যারা উইক, এক দুর্বল অবস্থায় আছেন, ক্লাস করতে করতে এটা বেরো হবে, আপনার নিজেরই ফিল করবেন, হয়তো আমাকে বলারও দরকার নাই, তাদের জন্য আমি কি করব, চেষ্টা করব যে ইন ফিউচারে তারা কিভাবে আস্তে আস্তে স্ট্রং একটা পজিশনে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গতকালকে আমি একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছিলাম, কেউ কেউ হয়তো দেখেছেন গ্রুপের মধ্যে, ইউটিউবে একটা ভিডিও লিংক দিয়েছিলাম। সো এরকম খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আছে ইউটিউবে, প্রচুর হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। এখন অডিবল বুকও বের হয়েছে। সো অডিবল বুকে আপনাকে পড়ে শোনাবে, আপনি শুনবেন, লিসনিং পাওয়ার হবে, আপনি রিডিং করবেন, আস্তে আস্তে এগুলোতে হ্যাবিচুয়েটেড হতে হবে। ঠিক আছে, সো আপনাকে রিডিং হ্যাবিটটা বাড়াইতে হবে। আপনার রিডিং হ্যাবিট না বাড়াইলে, রিডিং এর অভ্যাস তৈরি না হলে আপনার রিডিং সেকশনে কখনোই ভালো করতে পারবেন না। ঠিক আছে, আরেকটা কথা একটু বলি, আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত নতুন কিছু শেখার চেষ্টা করবেন। পরীক্ষার আগের দিন পর্যন্ত, মানে রিডিং এর এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। পরীক্ষার আগের দিন পর্যন্ত রিডিং এর জন্য আপনি অনেক কিছু শেখার চেষ্টা করবেন, নতুন নতুন ওয়ার্ড আসবে, সেগুলো শিখবেন। বাট পরীক্ষার দিন আপনাকে ওখানে কিছু শেখার দরকার নাই, ওখানে আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় টেকনিক গুলো যদি আপনি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে একই লেভেল থেকে
আপনার নাম্বারটা একটু বেশি পাচ্ছেন। অনেক সময় আপনি একটা ওয়ার্ড পেয়েছেন যে ওয়ার্ডটা আপনি উচ্চারণই করতে পারতেছেন না, হ্যাঁ, কিন্তু আসলে ওই ওয়ার্ডটা আপনি জীবনে কখনো পড়েন না এবং সামনে আর কখনো পড়বেন, ওটা প্রপার নাউন, ওটা জায়গার নাম। তো ওই জায়গা না, আল্লাহ এটা আমি উচ্চারণ করতে পারতেছি না, না এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ ওই জিনিসটার নাম না, নামটা উচ্চারণ করতে কম কষ্ট হলেও সমস্যা নেই, ওর মিনিংটা না জানলেও কোনো সমস্যা নাই, কারণ ওটা একটা জায়গার নাম, মিনিং জানারও আবার কি আছে। অনেক সময় রিডিং হ্যাবিট না থাকলে এগুলো তো আমরা ভয় পেয়ে যাই, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি আমরা যে রিডিং গুলা করি, আমাদের যেই টেক্সট গুলো আসে সামনে, আমাদের যে এখন অনেক ধরনের টেক্সট আছে, সো এই টেক্সট গুলোর মধ্যে বেশিরভাগ ওয়ার্ড কিন্তু আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ এটা একটা বড় ব্যাপার। যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করে ফেলেছি, আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, একটা পৃষ্ঠায় যত ওয়ার্ডই লেখা হোক না, তার মধ্যে 60 থেকে 80% ওয়ার্ড আপনার অবশ্যই জানা থাকবে। যারা ভালো ইংরেজি জানে তাদের 95 বা তার চেয়ে একটু বেশি ওয়ার্ড অবশ্যই জানা থাকবে। যারা খুব ভালো ইংরেজি জানে তাদের হয়তো একটা দুটো ওয়ার্ডের প্রবলেম থাকবে, ঠিক আছে? তাহলে আপনি বলা যায় 70-80% ওয়ার্ড আপনি সবসময় যে কোনো টেক্সট থেকে পারবেন। হয়তো ওই যে 20-30% যে ওয়ার্ড গুলো আপনি এখন পারতেছেন না, আপনাকে এই জায়গাটায় কাজ করতে হবে, এই জায়গাটায় আপনাকে ওয়ার্ড গুলা শেখার জন্য একটা পরিশ্রম দিতে হবে, ঠিক আছে? এই যেমন আমি আপনাদের জন্য একটা রেডি করে রেখেছি, এখানে একটা ওয়ার্ড লিস্ট। আজকে আমরা যে টেক্সটটা পড়বো সেই টেক্সটের কিছু ওয়ার্ড যেগুলো বেসিক্যালি আমাদের অনেকের সমস্যা হতে পারে, কারো হবে কারো কারো হবে না। এখানে যে ওয়ার্ড গুলো আছে দেখা যাবে যে কারো কারো সবগুলো ওয়ার্ডই আগে থেকে জানা আছে, দু একজন এরকম থাকতে পারেন। আবার কেউ থাকতে পারেন 50% ওয়ার্ডই আপনি এর মধ্যে জানেন, কেউ থাকতে পারেন হয়তো এর 20% জানেন, বাকিগুলো জানেন না। এগুলো হচ্ছে ওই যে 30% ওয়ার্ড আমি এগুলোকে চুজ করে রেখে দিয়েছি। বাকি টেক্সটের মধ্যে যত সেন্টেন্স থাকবে, ওয়ার্ড থাকবে, সবগুলো আমরা জানি। ইজ, অ্যাম, রিডিং, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড গুলো তো আমরা সবাই জানি। সো এই জন্য আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা রিল্যাক্স করার চেষ্টা করতেছি, কিছু ওয়ার্ডকে যে আমরা চিনি না, জানি না, এগুলোর কারণে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই রিডিংটাকে। সো এটা ভয় পাওয়া যাবে না। তো রিডিংটাকে জয় করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে এখন থেকে যত ওয়ার্ড পাবেন সবগুলো ওয়ার্ডের কি করতে হবে, মিনিং গুলো জানার চেষ্টা করতে হবে। আবার একটা ব্যাপার আছে, মিনিং গুলো একটা ব্যাপার আছে যে আপনার সবসময় শাব্দিক যে অর্থটা আমরা জানি আগে থেকে, সবসময় সেই অর্থটা হয়তো একটা টেক্সটের কনটেক্সটে নাও আসতে পারে, ঠিক আছে? ওয়ার্ডের মিনিংটা ওই কনটেক্সটে কি মিনিং সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমার ভালো একটা রিডিং হ্যাবিট তৈরি করতে হবে। আমি 100% একটা টেক্সটকে 100% বাংলা বুঝবো, অর্থ বুঝবো তখন যখন আমি বেশ কিছুদিন রিডিং এর প্র্যাকটিসটা করবো, তখন আমি কনটেক্সচুয়াল মিনিংটাও বের করতে শিখবো। আজকে আমি কিছু কনটেক্সচুয়াল মিনিং এর ব্যাপারেও ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা করবো আর কি। হ্যাঁ, মানে একটা ওয়ার্ড হয়তো ডিকশনারিতে একটা মিনিং পেয়েছে কিন্তু ওই মিনিংটা এখানে স্যুট করছে না, তাহলে ওখানে একটা কনটেক্সচুয়াল মিনিং ডিফারেন্স হয়ে গেছে, ওই ডিফারেন্সটা আবার ধরতে হবে এবং ওখানে ওই কনটেক্সটে ওই ওয়ার্ডটার এমন কি মিনিং আছে যে মিনিংটা আমি হয়তো ডিকশনারিতে পাই নাই, আমাকে এইটাও আস্তে আস্তে বুঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা এমন, এটা ডিকশনারিতে পাওয়া যাবে না অনেকগুলো ওয়ার্ডের কনটেক্সচুয়াল মিনিং, ওইটা আমাকে ওই কনটেক্সটটা পড়েই বুঝতে হবে, ও আচ্ছা এই ওয়ার্ডটাকে এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সো এই কনটেক্সচুয়াল মিনিং গুলো আমাদেরকে রিডিংটাকে অনেক সময় টাফ করে দেয়। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম বেসিক্যালি এগুলো হচ্ছে মোস্ট ভাইটাল কিছু পয়েন্ট যেই কারণে আমাদের কাছে রিডিংটা অনেক কঠিন লাগে, ঠিক আছে? আর আমাদের তো আরো কিছু কারণ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, শুনবো এবং এগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেগুলো আমরা বলবো। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা যে আমরা বেশ কিছু সময় ওয়ার্ডের মিনিং জানি না বলেই আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমি তো এটা বাংলা বুঝতেছি না, এটা বাংলা বুঝতেই পারবো না, ঠিক আছে? অনেক সময় কিছু ওয়ার্ড পাবো যেগুলোর বাংলা আমাদের জানারই দরকার নেই, কারণ ওগুলো প্রপার নাউন, ওগুলোর বাংলা না জানলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরকম ভাবে আমার দেখতে হবে যে কোন ওয়ার্ডগুলোর মিনিং আমার জন্য খুবই এসেনশিয়াল হচ্ছে, এবং নতুন নতুন অনেক ওয়ার্ড আমি শিখবো। এবং দেখবেন আপনারা যদি কয়েক মাস পরিশ্রম করেন রিডিং এর পিছনে, ওয়ার্ড বের করতে থাকেন, আপনি কয়েক হাজার ওয়ার্ড হয়তো ডিকশনারি থেকে বের করে শিখে ফেলবেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার নতুন ওয়ার্ড তেমন বের হবে না, কারণ কিছু স্পেসিফিক ওয়ার্ডই আপনার কি হবে, বারবার আসতে থাকবে। এই যে ভোকাবুলারি লিস্টের মধ্যে আমি কিছু ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বারবার পাবো, ঠিক আছে? যেমন ধরেন একটা ওয়ার্ড দিতে পারি কিউরিসিটি, কিউরিসিটি জানার আকাঙ্ক্ষা, এই কিউরিসিটি শব্দটা আমি প্রচুর পাবো। কিউরিসিটি শব্দ সম্পর্কে আমাদের অনেকেরই জানার ধারণা আছে, তারপরে আমি বললাম কেউ যদি না জানতেন। ট্রেট মানে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা লিসনিং বা রিডিং এ আরো অনেক জায়গায় আমরা পাবো। আনলাইকলি, এটা খুব বেশি পাওয়া যায়। অসম্ভাব্য, এই শব্দটা আমি সামনে অনেক পাবো। তো এভাবে যদি আমি শিখতে শিখতে আগাই, তাহলে একটা পর্যায়ে দেখবো যে আমার নতুন আর কোনো ওয়ার্ড তেমনটা বের হবে না। 2-3টে ওয়ার্ড না জানলেও আমি খুব ভালোভাবে একটা রিডিং পরীক্ষা দিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমার পরীক্ষার দিন এমন না যে টেক্সটের 100% সব ওয়ার্ড আমাকে জানতে হবে, কিন্তু ফাংশনাল বেশিরভাগ ওয়ার্ড যদি আমি জেনে যাই তাহলে আমি কিন্তু কি করতে পারবো, ঠিকই অ্যান্সার করতে পারবো। তাহলে আমি এতক্ষণ ধরে আসলে যেটা বোঝানোর চেষ্টা করলাম, রিডিংটাকে ভয় পাওয়া যাবে না। আমি কোন জায়গা থেকে এটাকে হিট করা শুরু করব, ফার্স্টে আমাকে ওয়ার্ড টু ওয়ার্ড চিন্তা করতে হবে। আমি যত ভোকাবুলারিকে রিচ করতে পারবো তত রিডিংটা আমার কাছে সহজ হয়ে আসা
শুরু করবে, ঠিক আছে? এরপর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমার যখন একটা বেসিক হয়ে যাবে, আমি বাংলা এখন দেখেন, আপনি দেখেন একটা বাংলা পত্রিকা আপনি পড়তে গেলে কিন্তু একটা বুঝতে পারবেন, একটা প্যাটার্ন পড়তে পারেন। আপনি করোনার যে খবরগুলো আছে এগুলো পড়তে পড়তে কিন্তু বুঝে যাচ্ছেন এখন করোনার খবরগুলো কিভাবে আসে, কোন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো এরকম করে আপনারা কিন্তু ট্রেন্ড আছে, সবকিছু একটা ট্রেন্ড আছে, ঠিক আছে? ওই ট্রেন্ড গুলো যদি ধরতে পারেন দেখবেন তারপর রিডিং এর ক্ষেত্রেও অনেকটা সহজ হওয়া শুরু করবে, ঠিক আছে? সো আমরা বেসিক গুলো তাহলে একটু দেখি এখানে কি কি বলছে আমাদের। সো রিডিং টেস্ট, আমাদের ফার্স্ট ক্লাস আজকে। রিডিং টেস্ট কামস আফটার দ্য লিসনিং টেস্ট। আমার যদি আইএলটিএস এক্সাম হবে, মেইন এক্সামের দিন 3টা সেকশন হবে। প্রথমে হবে লিসনিং, তারপরে হবে রিডিং, তারপরে হবে রাইটিং। আর আপনার স্পিকিং টেস্টটা আপনার আগেও হতে পারে পরেও হতে পারে আপনার এক্সাম ডেটের। হ্যাঁ, সো প্রথমে আপনার লিসনিং হয়ে যাবে, লিসনিং হওয়ার পর তারপর আপনার রিডিং টেস্টটা হবে। লিসনিং হওয়ার পরে আপনার কোন টেস্টটা হবে? রিডিং টেস্টটা শুরু হবে। সো এই রিডিং টেস্টটা বেসিক্যালি আপনার 60 মিনিটের একটা এক্সাম। আপনার রিডিং টেস্টটা কি হবে? আপনার 60 মিনিটের একটা এক্সাম হবে, ঠিক আছে? সো 60 মিনিটের মধ্যে আপনাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। কাজ হচ্ছে না কেন? ওকে, ফাইন। তাহলে এই 60 মিনিটের মধ্যে আলটিমেটলি আপনাকে রিডিং টোটাল পরীক্ষাটা হয়ে যাবে। 60 মিনিটের মধ্যে আপনার 3টা সেকশন আসবে। কয়টা সেকশন আসবে? 3টা। দেয়ার আর 3 সেকশন। প্রত্যেকটা সেকশনে 13 থেকে 14টা প্রশ্ন থাকবে। যেমন আপনার প্রথম সেকশনে হয়তো 13টা প্রশ্ন, দ্বিতীয় সেকশনে 13টা প্রশ্ন, আর শেষ সেকশনে হয়তো 14টা প্রশ্ন। সব মিলে মোট কয়টা কোয়েশ্চেন হবে? আপনার 40 কোয়েশ্চেনস। আপনার 3টা সেকশনে 40 কোয়েশ্চেনস হবে। এটা একাডেমিক হোক আর জিটি হোক। একাডেমিকটা কি? যারা লেখাপড়ার পারপাসে আইএলটিএস দিব। আর জিডিটা সহজ কথা যদি বলি, আমি ইমিগ্রেশন অথবা ট্রেনিং অথবা এই পারপাসে আলটিমেটলি যখন যাব তখন আমি জেনারেল ট্রেনিং এক্সামটা দিব। সো আইএলটিএস এর 4টা সেকশনের মধ্যে লিসনিং আর স্পিকিং এ একাডেমিক জিটি সেম, বাট রিডিং এবং রাইটিং এ কিন্তু একাডেমিক জিটির পার্থক্য আছে। আমরা লাস্ট যে মডিউলটা করলাম রাইটিং এ, তখন কিন্তু আমরা এটা দেখে আসছি যে রাইটিং এ বেসিক্যালি আমাদের কি কি পার্থক্য আছে। আজকে থেকে আমরা শুরু করছি রিডিং। এই কারণে রিডিং এর যে একাডেমিক এবং কিসের মধ্যে আপনার জিটির মধ্যে যে পার্থক্য আছে সেগুলো আজকে আমরা প্রথম ক্লাস থেকেই দেখার চেষ্টা করবো। বাট পরীক্ষাটা একাডেমিক দেন আর জিটি দেন, আপনার সেকশন কয়টা হবে? 3টা সেকশন হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। 3 সেকশন। লিসনিং এ কিন্তু আমাদের 4টা সেকশন ছিল যারা লিসনিং এর ক্লাসগুলো করেছেন। আর এখানে আমাদের রিডিং এ এসে কয়টা সেকশন হবে? 3টা সেকশন হবে, ঠিক আছে? লিসনিং এ আমাদের 30 মিনিট মূল পরীক্ষাটা, 10 মিনিট কিন্তু অ্যান্সার ট্রান্সফার করার সুযোগ ছিল। বাট রিডিং এ আপনাকে অ্যান্সার ট্রান্সফার করার জন্য কোনো বাড়তি সময় দেওয়া হবে না। আপনাকে 60 মিনিটের মধ্যেই 3টা সেকশনে যে কম্প্রিহেনশন থাকবে, যে কোয়েশ্চেন গুলো থাকবে, সেগুলো পড়ে আপনাকে অ্যান্সার করে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা শীট যেটা দেওয়া হবে আপনাকে, সেটাতে অ্যান্সার করতে হবে। আপনাকে দুটো দিবে, কোয়েশ্চেন বুকলেট দিবে আর একটা কি দিবে? অ্যান্সার স্ক্রিপ্ট দিবে, ঠিক আছে? আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা অনেকটা, আচ্ছা, অ্যান্সার স্ক্রিপ্টের একটা নমুনা আমরা এখানে দেখতে পাবো। অ্যান্সার স্ক্রিপ্টের নমুনাটা আমার লাস্টের দিকে একটা দেওয়া আছে, এটাকে আমরা পরে একটা বড় একটা কপি আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। সেই অ্যান্সার স্ক্রিপ্টে এখানে দেখেন 40টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কি আছে? স্পেস দেওয়া আছে, ঠিক আছে? আপনি এই স্পেসের মধ্যে কি করবেন? সবগুলো অ্যান্সার করতে থাকবেন। তাহলে আপনি যখনই কোয়েশ্চেন বুকলেট থেকে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ পড়বেন, কোয়েশ্চেন পড়বেন, কোশ্চেন প্যাসেজ পড়ে পড়ে অ্যান্সার ফিক্সড হবেন, আপনি মনে করেন যে 5 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, তাহলে আপনি 5-এ গিয়ে বি লিখে দিবেন, দ্যাটস ইনাফ, ঠিক আছে? বা 5-এ মনে হচ্ছে কিউরিওসিটি উত্তর, তাহলে কিউরিওসিটি লিখে দিবেন। একটা ওয়ার্ড উত্তর, ওই ওয়ার্ডটা লিখে দিবেন। বা দুটো ওয়ার্ড উত্তর হলে দুটো ওয়ার্ড লিখে দিবেন। মোট কথা আপনাকে এভাবে 60 মিনিটের মধ্যেই কিন্তু কি করতে হবে? সমস্ত কাজটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? সেটা একাডেমিক হোক আর জিটি হোক, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একাডেমিক জিটির মধ্যে আরেকটা একটা বড় পার্থক্য হচ্ছে, দুই ক্ষেত্রে সেকশন 3টা আছে। একাডেমিকের 3 সেকশনে 3টা প্যাসেজ থাকবে। একাডেমিকে কি থাকবে? আপনার 3 সেকশনে 3টা প্যাসেজ থাকবে। এখানে খেয়াল করে দেখেন, আমরা কেমব্রিজ 13 থেকে আজকে আমরা প্র্যাকটিস করব। কেমব্রিজ 13 এর এই দুটো বইও আমি আপনাদেরকে আজকে ড্রাইভে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন, কারণ এখান থেকে আমরা অনেকগুলো প্যাসেজ পড়বো ইনশাল্লাহ। সো এখানে দেখেন, আমি শুরুতে যদি চলে আসি, এটা হচ্ছে কেমব্রিজ 13 একাডেমিক বইটা, আর এটা হচ্ছে কেমব্রিজ 13 এর জেনারেল ট্রেনিং বা জিটির বইটা, ঠিক আছে? দুটো বই দেখতে কিন্তু দেখেন পাশাপাশি। এটা হচ্ছে একাডেমিক বইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার জিটির বই। দুটাই কিন্তু সেম টাইপের। এবং মজার ব্যাপার, আমি জিনিস একটু দেখাই, এখানে যদিও রিডিং ক্লাস, তাহলে আমরা একটু সামনের দিকে একটু আগালে একটা জিনিস দেখতে পাবো যে এখানে টেস্টগুলোর মধ্যে মিলগুলো কোন কোন জায়গায় পাওয়া যায়। আমি যদি এখানে একাডেমিকের একটু সামনের দিকে আগাই, প্রথম টেস্টটা যদি আসি, প্রথম টেস্টটা হচ্ছে একটা লিসনিং টেস্ট। লিসনিং টেস্ট এখানে আমি বলেছিলাম একাডেমিক আর জিটি লিসনিং কিন্তু সেম। তাহলে এখানে দেখেন প্রথম যে টেস্ট আছে এই বইতে 13 নম্বর ক্যামব্রিজের, সেখানে কি প্রশ্ন আছে। ওকে, এবার আমরা জিটিতে চলে যাই। জিটিতে যদি যাওয়ার পরে ওখানে যদি আমরা দেখি
ওখানে আলটিমেটলি প্রথম টেস্টটাতে কি দেওয়া আছে দেখবেন যে সেম, এখানে একাডেমিকের যে প্রশ্ন জিটিরও সেম প্রশ্ন, ঠিক আছে? একাডেমিক এবং জিটি আপনারা যদি 11 নম্বর পেজে আসেন দুটারই দুই বইয়েরই, এটা দুটো আলাদা বই কিন্তু, হ্যাঁ। সো দুটারই কিন্তু দেখবেন লিসনিং সেম প্রশ্ন, এবং করে আপনি পরের 4টা সেকশন যখন যাবেন লিসনিং এ কিন্তু কোনো পার্থক্য পাবেন না। বাট যখন আমি রিডিং এ চলে যাব, যখন আমি কোথায় চলে যাব, রিডিং এ চলে যাব কয়েক পেজ পরে। সো আমার এখানে জিটি রিডিংটা শুরু হয়েছে, জিটি রিডিং এ শুরু হয়েছে সেকশন 1 কোশ্চেন 1 to 40। আবার এখানে যদি আমি একাডেমিকে টেস্ট 1 এর চলে যাই, রিডিং এ চলে যাই, এখানেও কোশ্চেন কত, রিডিং প্যাসেজ 1। দেখেন এখানে প্যাসেজ 1 শুরু হয়েছে কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, কিন্তু এখানে দেখবেন যে আপনার কি শুরু হয়েছে, রিডিংটা শুরু হয়েছে ডিফারেন্ট একটা প্যাসেজ দিয়ে। তার মানে এই রাইট রিডিং এ এসে আপনার কি হয়ে গেল, প্যাসেজ গুলা চেঞ্জ হয়ে গেল, কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ, কোশ্চেন প্যাটার্ন না, আলটিমেটলি টেস্টটাই ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ জিটির রিডিং টেস্ট এবং একাডেমিক রিডিং টেস্ট, লিসনিং টেস্ট সেম হইলেও রিডিং টেস্ট কিন্তু কি হবে, ডিফারেন্ট হবে। আচ্ছা, এবার যদি আমি একটু একাডেমিকটাতে চলে যাই, একাডেমিকে দেখেন এখানে সেকশন 1 রিডিং প্যাসেজ 1, ওদের প্রত্যেকটা সেকশনেই আপনার একটা করেই প্যাসেজ থাকবে একাডেমিকে, কিন্তু জিটিতে কিন্তু প্রথম দুটো সেকশনে 2-3টা করেও প্যাসেজ থাকতে পারে, ঠিক আছে? এখানে দেখেন ওদের প্রথম সেকশনে যে ইউ শুড হ্যাভ স্পেন্ড 20 মিনিটস অন, প্রত্যেকটা সেকশনে 20 মিনিট করতে বলে, সময় রাখতে বলে, যদি আমরা সময় কম বেশি করতে পারবো এটা আমাদের ইচ্ছা। কোয়েশ্চেন 1 to 13 এখানে ট্যুরিজমের উপর দিয়েছে নিউজিল্যান্ড, গোটা 2 পৃষ্ঠায় একটা প্যাসেজ হয়েছে। এরপর কোয়েশ্চেন 1 to 7, কোয়েশ্চেন 18 to 13, এই দুইটা প্যাটার্নের কোয়েশ্চেন দিয়ে সেকশন 1 শেষ। তার মানে প্যাসেজ একটা, 2 ধরনের কোয়েশ্চেন, 3 ধরনের কোয়েশ্চেন অনেক সময় আসে। বাট আমি যদি জিটিতে যাই, ওদের সেকশন 1 এ দেখেন কোয়েশ্চেন 1 to 14 এর জন্য প্রথমে কোয়েশ্চেন 1 থেকে 7 এর জন্য ওরা একটা ছোট প্যাসেজ দিয়েছে। এরপরে কোয়েশ্চেন 8 থেকে 14, সেকশন 1 কিন্তু এখনো শেষ হয়নি, আরো একটা প্যাসেজ দিয়েছে। প্যাসেজ মানে আর ডিফারেন্ট একটা কম্প্রিহেনশন। তার মানে দেখা যাচ্ছে যে একাডেমিকের আপনার প্রত্যেকটা সেকশনে একটা করেই প্যাসেজ থাকবে, বড় প্যাসেজ থাকবে, কিন্তু জিটিতে প্রথম দুইটা সেকশনে একাধিক প্যাসেজ থাকবে, 2টা বা 3টা করে থাকতে পারে, ঠিক আছে? তাহলে ওদের সেকশন 1 এ 2টা প্যাসেজ, জিটিতে সেকশন 2 তে ধরেন 2টা প্যাসেজ থাকলো বা 3টা প্যাসেজ থাকলো। বাট সেকশন 3 দুইটারই সেম, সেকশন 3 তে কিন্তু দুই জায়গায় আপনার একটা করে প্যাসেজ থাকবে এবং কোশ্চেন 2-3 প্যাটার্নে থাকতে পারে। তো আমি যে কথাগুলো বললাম এগুলো এখন এই মুহূর্তে একটু এলোমেলো লাগতে পারে কারো কারোর জন্য, যারা একদম ফর দ্য ফার্স্ট টাইম শুনতেছেন। সামনে আমরা প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলোকে একদম সহজ করে ফেলবো। আজকে আমরা একাডেমিকের মধ্যেই থাকি, হ্যাঁ, আজকে আমরা একাডেমিকের মধ্যেই থাকি। একাডেমিকের আমরা প্রথম টেস্ট যেটা আছে 13 নম্বর ইয়াতে আইএলটিএস কেমব্রিজের, তার মধ্যে আমরা টেস্ট 2 তে চলে আসবো। কোথায় চলে আসবো? টেস্ট 2 রিডিং প্যাসেজ, টেস্ট 2 টা আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো এখানে আলটিমেটলি সেকশন 2 তে চলে আসছি। সেকশন 2 মানে হচ্ছে কি, আলটিমেটলি সেকশন 2 মানে হচ্ছে আপনার এখানে আমার একটা প্যাসেজ থাকবে, একাডেমিক যেহেতু একটাই প্যাসেজ থাকবে এবং 2-3 ধরনের প্রশ্ন থাকবে। তো বেসিক্যালি আমরা এখানে কয়েক ধরনের প্রশ্ন পাবো। রিডিং টেস্টে আমাদের বেশ কয়েক ধরনের প্রশ্ন আমরা এখানে পড়বো, ঠিক আছে? কোয়েশ্চেন টাইপ খেয়াল করে দেখেন এখানে টেক্সটের মধ্যে, হ্যাঁ, এটাও আপনারা আজকে একটু এলোমেলো লাগতে পারে, বাট আমাদের যখন 8 নম্বর ক্লাস হয়ে যাবে এগুলো সব সহজ হয়ে যাবে। এখানে অনেক ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। আজকে আমরা শুরু করবো ম্যাচিং হেডিং থেকে, ঠিক আছে? ম্যাচিং হেডিং আছে, ম্যাচিং ইনফরমেশন, এটাও আজকে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো। সামারি কমপ্লিশন, এই 3টা আজকে আমরা আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব। বাকি যেটা কমপ্লিশন টাস্ক গুলো আছে, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, এই যা শর্ট অ্যান্সার কোশ্চেন, এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করবো। এই সব ধরনের যতগুলো প্যাটার্ন আছে, ঠিক আছে, অনেকে 10 ধরনের বলে, যাক হোয়াট এভার, প্যাটার্ন যতগুলোই হোক না কেন সবগুলো আমরা কভার করার চেষ্টা করবো। এবং আপনাকে পরীক্ষাতে কিন্তু সব ধরনের প্যাটার্নই আপনার পরীক্ষা আসবে তার কোনো গ্যারান্টি নাই। কিছু প্যাটার্ন আসবে, কিছু প্যাটার্ন হয়তো আসবে না, বাট কোনটা আসবে কোনটা আসবে না এটা তো আমরা জানি না। আমাদের সবগুলো প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, সেগুলোর স্ট্র্যাটেজি সম্পর্কে আমাকে কি করতে হবে, জেনে নিতে হবে, ঠিক আছে, এবং প্র্যাকটিস করতে হবে সেই অনুযায়ী। ওকে, সো আমরা আজকে এই 3 ধরনের কোয়েশ্চেন টাইপ সম্পর্কে শেখার চেষ্টা করব, ঠিক আছে? সো এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, এখন একটা কথা বলি, একটা ব্যতিক্রম বলি। এই যে কোয়েশ্চেন টাইপ গুলোর কথা বললাম না, এই কোয়েশ্চেন টাইপ গুলোর মধ্যে ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপটা একটু ডিফারেন্ট ধরনের কোয়েশ্চেন। রিডিং নিয়ে আগে কারো পড়ালেখা হয়েছে এমন কেউ আছেন আপনাদের ক্লাসের মধ্যে? রিডিং নিয়ে একটু লেখাপড়া করেছেন কেউ আছেন? এনিওয়ান? আরমান? জি স্যার, ক্লাসে জয়েন করেছি, রিডিং এ প্যাসেজে পড়েছিলাম। আচ্ছা, এখানে ম্যাচিং হেডিং কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে পরীক্ষা আসে। কিভাবে আসে এটা কি মনে আছে আপনার? এটা কি আপনার পড়ানো হয়েছিল? আপনি কি চকবাজারে ছিলেন আমার স্টুডেন্ট? চকবাজারে কিন্তু আমি রিডিং ক্লাস শেষ করেছিলাম। হ্যাঁ, আপনি ফার্স্ট ক্লাসটা করেছিলেন আমার? জি স্যার, করেছিলাম।
ওখানে আমি ম্যাচিং হেডিং এর সময় একটা কথা বলেছিলাম, ওটা কি মনে আছে? অনেকে এটাকে বলে টাফেস্ট কোশ্চেন, রিডিং এর মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন বলে এটাকে, ঠিক আছে? 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে অন্য সব প্যাটার্ন গুলা প্যাসেজের পরে আসবে। অন্য সব প্যাটার্নের প্রশ্নগুলা প্রথমে প্যাসেজ আসবে, তারপর কি হবে, কোয়েশ্চেন আসবে। কিন্তু এই ম্যাচিং হেডিং কোয়েশ্চেন গুলা প্যাসেজের আগে দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে ভাই? প্যাসেজের আগে দিয়ে দিবে। যেমন ধরেন এই যে দেখেন এখানে বেসিক্যালি পেজ নাম্বার 20 তে আপনার প্রথমে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। প্রথমে কি দিয়ে দিয়েছে? কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এরপরে প্যাসেজ আসছে। বেসিক্যালি নিয়ম হচ্ছে প্যাসেজের পরে কোয়েশ্চেন আসে না, কিন্তু এখানে আগে কি আসছে, কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছে, কারণ এটা একটা ম্যাচিং হেডিং কোয়েশ্চেন। এটা কি ধরনের কোয়েশ্চেন? ম্যাচিং হেডিং কোয়েশ্চেন। সো আমি এটা বুঝবো কেমনে? এখানে লিস্ট অফ হেডিং দেওয়া থাকবে। ম্যাচিং হেডিং কোয়েশ্চেন সবসময় কি দেওয়া থাকবে ভাই? লিস্ট অফ হেডিং দেওয়া থাকবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। সো এই প্রশ্ন থেকে আজকে আমরা একটু পরে অ্যান্সার শুরু করব, আমাদের পড়া শুরু করব। আচ্ছা, আমরা একটু তাহলে কথা আসি। তাহলে আমাদের মোটামুটি রিডিং টেস্টটা কেমন একটু করে ধারণা নিলাম, কোয়েশ্চেন টাইপ গুলো আমরা পড়া শুরু করছি, ওকে ফাইন। এবার আসি মার্কিং এন্ড অ্যাসেসমেন্ট একটু আলোচনা করি আমরা এখানে। হ্যাঁ, So the score are calculated by the number of correct answer. আপনাকে কয়টা কোশ্চেন দিবে? বাই দিস টাইম তো আমরা জেনে গেছি, একাডেমিক হোক আর জিটি হোক, আমাকে কোশ্চেন দিবে কয়টা? 40টা। আমাকে 40টা কোশ্চেনের উপর আমি কতগুলো কারেক্ট, আমাকে ভুল অ্যান্সারের জন্য নাম্বার কাটবে না, বাট আমি কতগুলো কারেক্ট করতে পেরেছি তার উপর আমাকে নাম্বার দিবে। আমি 40-এ 40টা পাইলে আমাকে ব্যান্ড স্কোর 9 আউট অফ 9 দিবে। এরপর যদি আমার ভুল হইতে থাকে তখন আমার ব্যান্ড স্কোর আস্তে আস্তে কমতে থাকবে। সো আমি ব্যান্ড স্কোরের একটা ডিফারেন্স একটু আপনাদেরকে দেখাই একাডেমিক এবং জিটিতে। এখানে বাজারে একটা কথা প্রচলিত আছে যে জিটিতে রিডিং এর নাম্বার তোলা অনেক সহজ, কিন্তু এটা একটা ভুল কথা, এটা একটা ভুয়া কথা। সেটা কি আজকে আমি প্রমাণ করি। দেখেন, খেয়াল করে দেখেন, একাডেমিকে আপনি যদি 39 বা 40টা কারেক্ট করেন, 39 অথবা কি 40টা কারেক্ট করেন, তাহলে আপনাকে ব্যান্ড স্কোর কি দিবে? 9 দিবে, 9 আউট অফ 9। তার মানে আপনি হচ্ছে পৃথিবীতে খুব ভালো ইংলিশ জানা কিছু মানুষের মধ্যে একজন, ঠিক আছে? ওকে। অথচ আপনার যদি জিটি এক্সাম দেন, জিটির এক্সামের প্রথম দুটো সেকশনে কিন্তু প্যাসেজ গুলো সহজ হয়, কিছুটা সহজ হয়, ঠিক আছে? তারপরও ওখানে আপনাকে 40-এ 40টাই পারতে হবে, না হলে আপনাকে 9 দিবেন। আপনি একটাও যদি ভুল করেন, জিটিতে আপনার ব্যান্ড স্কোর কত হয়ে যাবে? 8.5। কিন্তু আপনি একটা ভুল করলেও আপনার একাডেমিকে কিন্তু কত থাকবে? ব্যান্ড স্কোর 9 থাকবে। তাহলে আপনি একাডেমিক এক্সাম দিলে একটা ভুল করলেও আপনি 9 পাইতে পারেন, কিন্তু জিটিতে আপনি একটা ভুল করলেও আপনার ব্যান্ড স্কোর ধুম করে নেমে 8.5-এ চলে যাবে, ঠিক আছে? আবার খেয়াল করে দেখেন, একাডেমিকে যদি আপনার 37 বা 38টা কারেক্ট হয়, দ্যাট মিনস আপনি যদি 3টা ভুল করেন, 3টা পর্যন্ত ভুল করেন, তাও আপনি 8.5। 3টা পর্যন্ত ভুল করলে আপনি 8.5। কিন্তু জিটিতে যদি আপনি 3টা পর্যন্ত ভুল করেন, আপনি কত পাচ্ছেন? 8 পাই যাচ্ছেন। তাহলে ব্যান্ড স্কোর আরো কমে গেছে। তারপর তাহলে শুধু এইটাই না, আপনি এখানে খেয়াল করে দেখেন, আপনি যদি 5টা ভুল করেন, কয়টা ভুল করেন? 5টা ভুল করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর 8 কিন্তু একাডেমিকে। আর যদি আপনি জিটিতে 5টা ভুল করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর কোথায় ধাম করে কোথায় নেমে চলে আসতেছে? 7-এ। তাহলে কোথায় 7 আর কোথায় 8? খেয়াল করছেন? সো এই জন্যই বলতেছিলাম জিটিতে মনে হয় যে প্যাসেজ গুলো প্রথম দুটো সেকশনে সহজ, কিন্তু জিটিতে কিন্তু আপনি ভুল যত করবেন তত দ্রুত আপনার নাম্বার কি হয়ে যাবে? নিচের দিকে ব্যান্ড স্কোর নেমে যাবে, ঠিক আছে? সো রিডিং এ আপনাকে ব্যান্ড স্কোর, বেসিক্যালি আমরা বলি ভালো স্কলারশিপ যারা টার্গেট করবে তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 7.5 রাখা উচিত, অ্যাটলিস্ট 7.5 রাখা উচিত। এর উপর পাইলে তো খুবই ভালো। তো 7.5 পাইতে হলে আপনাকে মিনিমাম 33টা কারেক্ট করতে হবে। কয়টা কারেক্ট করতে হবে? 33টা আপনাকে কারেক্ট করতে হবে। আর যদি জিটিতে আপনি যান, তাহলে বেসিক্যালি আপনাকে তাহলে 36টা কি করতে হবে? এখন তো আপনার ইমিগ্রেশন বাড়িতে জন্য, সো অনেক সময় আসলে জিটিতে একটু রিকোয়ারমেন্ট একটু কম হয়, ওটা ডিফারেন্ট কথা বলছিলাম আর কি। তাহলে খেয়াল করে দেখেন, আপনার এখানে জিটিতে আপনি জিটি দিয়ে কিন্তু আবার একাডেমিকের কাজ হবে না। আপনার জিটি দিয়ে কিন্তু কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, আপনাকে একাডেমিক দিয়ে ভর্তি হতে হবে। সো একাডেমিক যারা দিবেন, বেশিরভাগ আমি জানি আপনার একাডেমিকই দিবেন। সো আপনাকে মাথায় রাখতে হবে মিনিমাম 33টা আপনাকে কারেক্ট করতে হবে টু গেট এ 7.5 ইন ইউর আইএলটিএস এক্সাম, ঠিক আছে? রিডিং টেস্ট মডিউল, ঠিক আছে? একটু পর্যন্ত ক্লিয়ার? তো অনেকে বলে যে আইএলটিএস এর রিডিং এ আলটিমেটলি জিটিতে সহজ না। জিটিতে হয়তো প্যাসেজ একটু সহজ মনে হবে, বাট জিটিতে ব্যান্ড স্কোর পুরোটা কিন্তু মোর অর লেস আপনার দেখা যাবে যে একাডেমিকের সমানই। কারণ যেই স্টুডেন্টটা অ্যাকচুয়ালি একাডেমিকে জিটিতে 40 পাবে, সে একাডেমিকে ঠিকই দেখা যাবে 39 কারেক্ট করতে পারবে মিনিমাম। এর ওরা গবেষণা করে বের করছে যে স্টুডেন্টটা জিটিতে 39 কারেক্ট করবে, সে ডেফিনেটলি একাডেমিকে 37টা কারেক্ট করতে পারবে। যে স্টুডেন্টটা জিটিতে মিনিমাম
37 কি করবে, কারেক্ট করতে পারবে, সে একাডেমিকে মিনিমাম 35 কারেক্ট করতে পারবে। ওরা প্রশ্ন করার সময় সেভাবে করে এবং ওরা গবেষণা করে এটা বের করেছে, ঠিক আছে। ওদের লেভেল, ওদের এই যে ওরা 9 বললে একাডেমিক হোক আর জিটিতে হোক, যে ক্যাটাগরি সেম ক্যাটাগরি হবে। 8.5 বললে আপনার জিটি, আপনার জিটিতে 8.5 পান আর একাডেমিক 8.5 পান, বলা হচ্ছে যে আপনার ইংলিশ নলেজটা সেম থাকবে। ওরা এটাই গবেষণা করে বের করছে। সো বাজারে অনেক সময় কথা বলার চেষ্টা করে যে জিটির রিডিং এ নাম্বার তোলা সহজ, এটা ভুল কথা। জিটির রিডিং এ দুইটা প্যাসেজ একটু সহজ আসবে, প্রথম দুটো সেকশনের প্যাসেজ তুলনামূলক সহজ আসবে, বাট জিটিতে চ্যালেঞ্জটা কোন জায়গায়, কম ভুল করতে হবে। আপনি যদি বেশি ভুল করেন তাহলে কিন্তু ডিজাস্টার। দেখেন আপনার যদি 6টা, আরেকটা জিনিস দেখে আবার একটু দেখাই, যদি আপনার ব্যান্ড স্কোর 6 তুলতে হয়, আপনার একাডেমিকে মাত্র 23টা কারেক্ট করলে হবে, আর আপনার জিটিতে কারেক্ট করতে হবে 30টা, 30, ঠিক আছে। সো তাহলে দেখেন 7টা ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানে, 7 কোয়েশ্চেন্স ডিফারেন্স। সো এই জন্য জিটিতে আপনার প্যাসেজ সহজ আসলেও আপনার ব্যান্ড স্কোর তোলাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আপনি জিটিতে এই জন্যই মানে ভাবার কোনো কারণ নাই যে আলটিমেটলি জিটিতে আপনার বেশি ব্যান্ড স্কোর পাওয়া মানে হচ্ছে আপনি ইংরেজি কম জানা। হ্যাঁ না, জিটিতে ব্যান্ড স্কোর আপনি 8.5 পাওয়া মানে হচ্ছে যে আপনি একাডেমিক যদি দিতেন, আপনি একাডেমিকও 8.5 পাইতেন। ওরা এই জিনিসটা ইনশিওর করছে। ওরা এই জন্যই আমরা এত টাকা খরচ করে আইএলটিএস নিয়ে লেখাপড়া করি বা মানে করছি, ঠিক আছে। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা পরীক্ষা, এখানে অনেক গবেষণা এর পিছনে কাজ করে। আচ্ছা যাও গেল, ওকে। মানে জিটির জন্য ভালো নিউজ হচ্ছে প্রথম দুটো সেকশন সহজ, কিন্তু জিটির জন্য খারাপ নিউজ হচ্ছে কি, জিটিতে আপনাকে ব্যান্ড স্কোর তুলতে হলে আপনাকে বলে দিয়েছে যে ইমিগ্রেশনের জন্য মিনিমাম 6.5 লাগবে, কথার কথা। সিএলবি 9 আপনাকে 7 পাইতে হবে মিনিমাম, তো আপনাকে মিনিমাম কত পাইতে হচ্ছে, 34 বা 35টা আপনাকে কারেক্ট করতে হবে। তার মানে 34-35 কারেক্ট করাটা কিন্তু আসলে একটা পরিশ্রমের ব্যাপার। সো তাহলে এটা এই জন্য আপনাকে যারা মানে জিটি দিবেন তাদেরকে কিন্তু অনেক সময় আমি সাজেস্ট করি যে একাডেমিকের প্যাসেজ গুলো আপনি ভালো মতো পড়বেন, কারণ একাডেমিকের প্যাসেজ গুলো জিটি 3 নাম্বার প্যাসেজের জন্য লাগবে। জিটি 3 নাম্বার প্যাসেজ সবচেয়ে চ্যালেঞ্জিং হয়, জিটি 3 নাম্বার প্যাসেজ আর একাডেমিকের 3 নাম্বার প্যাসেজ সেম। এবার দেখেন বেসিক্যালি একাডেমিকের 3টা সেকশনে 3টা প্যাসেজ আসে। সেকশন 1 এর প্যাসেজ যতটুকুটা কঠিন, সেকশন 2 এর প্যাসেজ আরেকটু কঠিন, 3 এর প্যাসেজ সবচেয়ে কঠিন, ঠিক আছে, হার্ডার, ঠিক আছে, সবচেয়ে কঠিন হার্ডেস্ট হয়ে যাবে ওটা। সো এটা মাথায় রাখতে হবে। তো যাক হোয়াট এভার, কঠিন মানে এত বেশি কঠিন না যে আপনি পারবেন না। আপনার প্র্যাকটিস থাকলে, আপনি যদি আলটিমেটলি বেসিক গুলো ভালো মতো জানেন, স্ট্র্যাটেজি খাটাতে পারেন, সবগুলাই সহজ ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে এখন তাহলে ব্যান্ড স্কোরের ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এর মধ্যে আর কিছু বাকি আছে কিনা একটু দেখি। ওকে, প্রাইমারি স্কিল, এবার আমরা প্রাইমারি স্কিলের দিকে চলে যাই। বেসিক্যালি যে কোনো প্রশ্ন আসুক আপনাকে এই কয়েকটি স্কিলের কথা মাথায় রাখতে হবে। আমার রিডিং এর সময় আমার এই স্কিল গুলোর কথা প্রাইমারিলি আমাকে মাথায় রাখতে হবে। সার্চিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং কিওয়ার্ডস, আমাকে কিওয়ার্ডস বুঝতে হবে। আমি আপনাদের শুরু দিকে একটা কথা বলেছিলাম, ওয়ার্ডের সাগরে আমরা ডুবে মরে যাই যে কারণে রিডিং কে ভয় পাই। সো আমার যত বেশি আমি ওয়ার্ডকে চিনতে পারবো তত আমার ভেসে থাকার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। ওকে, সো আমাকে কিওয়ার্ডস এবং ওই ওয়ার্ড গুলোর মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্যাসেজ পড়লে আমি বুঝবো যে এটা আমার কিওয়ার্ডস। একসময় এরকম বেসিক আপনার হয়ে যাবে, তখন খুব দ্রুত এই 60 আপনাকে যে প্যাসেজ গুলো দেওয়া হবে, এই প্যাসেজ গুলো যদি 3 ঘন্টা সময় দেওয়া হয়, আপনি 40-40টাই অ্যান্সার করতে পারবেন। আপনাকে যদি 3 ঘন্টা সময় দেওয়া হয়, আপনি 40-এর মধ্যে কয়টা, 40টাই কারেক্ট করতে পারবেন গ্যারান্টিড, যারা মোটামুটি 2-3 মাস লেখাপড়া করবে। বাট 1 ঘন্টার মধ্যে আপনি এটা পারতেছেন কিনা, দিস ইজ এ চ্যালেঞ্জ। আপনাকে টাইম বাউন্ড একটা পরীক্ষা নিবে ওরা। হ্যাঁ, সো প্রথম দিকে মনে হবে যে একটা প্যাসেজ পড়তে 1-2 ঘন্টা লেগে যাচ্ছে। ও আচ্ছা, এখানে একটা কথা, প্রিপারেশনের সময় ডিজার্টেন হয়ে যায়। প্রিপারেশনের সময় চিন্তা করারই দরকার নাই যে আমাকে এই প্যাসেজটা পরীক্ষার দিন 20 মিনিটে অ্যান্সার করতে হবে। এখন আপনি 2 ঘন্টায় অ্যান্সার করেন। এখন আমরা একটা প্যাসেজ কয় ঘন্টা ধরে পড়বো, 2 ঘন্টা ধরে পড়বো। পারলে একটা প্যাসেজ 2 দিন ধরে পড়বো। আজকে অর্ধেক পড়ছি, কালকে বাকি অর্ধেক পড়বো, ঠিক আছে। শুরুর দিকে এটা করেন। শুরুর দিকে পরীক্ষার হলের কথা এখনই চিন্তা করিয়েন না। আপনাকে শুরুর দিকে আগে ওয়ার্ড চিনেন, স্ট্রাকচার চিনেন, প্যাটার্ন চিনেন, ঠিক আছে, হ্যাবিচুয়েটেড হন। এক সময় 2 ঘন্টাটা 20 মিনিটে ইনশাল্লাহ নেমে আসবে, ঠিক আছে। এটা আসবে ইনশাল্লাহ যদি আপনি লেগে থাকতে পারেন। সো এই জন্যই আপনাকে আলটিমেটলি লেগে থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাকে কি ওয়ার্ডস গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। লুকিং ফর সিনোনিমস এন্ড প্যারালাল এক্সপ্রেশন। প্যারাফ্রেজিং, আপনাকে যে কয়েকটা প্যাচ মারবে ওরা, তার মধ্যে অন্যতম একটা প্যাচ হচ্ছে প্যারাফ্রেজ করবে। প্যাসেজের মধ্যে এক ওয়ার্ড বা এক ধরনের ফ্রেজ ইউজ করবে, কোয়েশ্চেনে আরেক সিনোনিমাস ইউজ করবে। সো আপনি যদি সিনোনিম সম্পর্কে ধারণা না থাকে, ওয়ার্ডের ডাইমেনশন সম্পর্কে ধারণা না থাকে, যে একটা ওয়ার্ডের কয়টা সিনোনিম হতে পারে, কয়টা অ্যান্টোনিম থাকতে পারে, বেসিক গুলো আর কি। হ্যাঁ, সো লাইক, যেমন লাইককে আমরা এটা লাইকের মধ্যে আমরা এটা অ্যান্টোনিম কি, ডিসলাইক, ঠিক আছে। সো আমাকে এভাবে মাথার মধ্যে সবসময় কাজ করতে হবে। শি লাইকস মি, শি ডাজন্ট ডিসলাইক মি। সে আমাকে অপছন্দ করে না, তার মানে কি সে আমাকে পছন্দ করে। তাহলে মানে আমাকে হয়তো টেক্সটের মধ্যে দিয়েছে শি লাইকস মি, আর কোশ্চেনে দিয়েছে কি শি ডাজন্ট ডিসলাইক মি।
কথার কথা আর কি আমি বলছি আর কি আপনাকে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও কিন্তু লাইক শব্দটাকে চেঞ্জ করে ডিসলাইক নিয়ে আসলো। সো এরকম ভাবে আমি খুব সিলি ভাবে বুঝাচ্ছি। সো এভাবে আপনাকে সরাসরি ওয়ার্ডটা হয়তো দিবে না, বাট আপনাকে পড়ে মাথায় স্টাক করতে হবে, ও আচ্ছা এটা তাহলে এই কথা বলছে, এটা ওই প্যাসেজের এইখান থেকে আসছে। সো আপনাকে এইভাবে কিওয়ার্ড সিনোনিম গুলা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এবার খুব বিতর্কিত কিছু টেকনিক বলে, এটা বিতর্কিত কেন বলতেছি, অনেকে এগুলাকে বলে যে ইউজলেস, কিন্তু আমি বলবো যে এগুলো 100% ইউজফুল না হলেও অনেক ক্ষেত্রে আমাকে এগুলো সাহায্য করবে। কি স্কিমিং আর স্ক্যানিং, ঠিক আছে? সো স্কিমিং এবং স্ক্যানিং, একটা কথা আপনাদের দিকে শুরুতেই বলে দিই, আমি পরীক্ষার দিন গোটা প্যাসেজটা পড়ে ওখানে কোনো মজা নেওয়ার জন্য যাব না। আমি পরীক্ষার দিন আমি একাডেমিক পরীক্ষা দিব, কথার কথা, আমি 3টে প্যাসেজ পড়ে আমাকে 40টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। এমনও হতে পারে কোনো প্যাসেজ পুরোটাই আমাকে পড়তে হতে পারে, এমনও হতে পারে কিছু প্যাসেজের কিছু অংশ পড়েই আমি পুরো 13-14টা অ্যান্সার করে ফেলতে পারি, ঠিক আছে? আমার গোটা প্যাসেজ কেন পড়লাম না এটার উপর আমার মার্কিং নাই। আমি যদি গোটা প্যাসেজ পুরোটা না পড়েও অ্যান্সার করে ফেলতে পারি, ওকে ফাইন, আমি করবো। আর যদি এমনও হয় কিছু কোয়েশ্চেন প্যাটার্ন আছে যেগুলোর কারণে গোটা প্যাসেজটাই হয়তো আমাকে পড়তে হতে পারে, সো তখন আমাকে গোটাটা পড়তে হবে, ঠিক আছে? সো এইটাই যে আমাকে পরীক্ষার দিন গোটা প্যাসেজ গুলো পড়তে হবে কি হবে না, এইটা কোয়েশ্চেন প্যাটার্নের উপর অনেকটা ডিপেন্ড করবে। তো আমাকে আলটিমেটলি তখন প্যাটার্ন অনুযায়ী অনেক সময় কিছু প্যাটার্ন কোশ্চেন আছে যেগুলোর জন্য স্কিমিং বা স্ক্যানিংটা খুব কাজে লাগে, ঠিক আছে, যেখানে আমাকে গোটা প্যাসেজ পড়ার দরকার নাই। সো স্কিমিং ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ স্কিমিং? স্কিমিং হচ্ছে কি রিডিং দ্য টেক্সট ভেরি কুইকলি, আমি গোটা প্যাসেজটাকে একবার পড়ে ফেলবো, মানে জাস্ট কোথায় কি আছে না আছে দেখে নিব, ঠিক আছে? ওকে, আপনি একটা নতুন বাসায় গেছেন, হ্যাঁ ওকে ফাইন, আমি এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ডাইনিং রুমটা কোথায়, ড্রয়িং রুমটা কোথায়, কিচেনটা কোথায়, মাস্টার বেডরুম 1, মাস্টার বেডরুম 2, রিডিং রুমটা কোথায়, টয়লেট 2, টয়লেট 3, বারান্দাগুলা কোথায় আছে আমি দেখে নিলাম, দ্যাটস এনাফ। কোন রুমটা কোন দিকে এটা আমি জানি, দ্যাটস এনাফ। কিন্তু কোন রুমে খাট আছে, কোন রুমে হয়তো খাট নাই, এটা আমি খেয়ালও করি নাই। কোন রুমে হয়তো পড়ার টেবিল রাখা হয়েছে, রিডিং রুমে একটা পড়ার টেবিল থাকবে, আর কোনো পড়ার টেবিল আছে কিনা, ঠিক আছে, আমি জানি না। ফ্রিজ কয়টা আছে আমাকে জিজ্ঞেস করা যাবে, এখন জানি না, কিন্তু ফ্রিজ কয়টা আছে আমি জানি যে ফ্রিজ গুলো রাখা হয়েছে কিচেনে, তাহলে আমি কিচেনে চলে যাব। তাহলে কিচেন থেকে গিয়ে আমি কি করবো, আলটিমেটলি ফ্রিজ 3টা আছে বা 2টা আছে বলে দিব। তো তাহলে স্কিমিং করে আমি প্রথমে জেনে নিব যে আলটিমেটলি গোটা ঘরটার মধ্যে কি আছে, প্যাসেজ গুলো হচ্ছে একটা ঘর, ঠিক আছে? আর স্ক্যানিং করতে যাব তখন আমাকে জিজ্ঞেস করলো যে বলেন তো রান্নাঘরে অ্যাকচুয়ালি ওনার ব্লান্ডার আছে নাকি নাই, ঠিক আছে? আমি যখন রান্নাঘরে চলে যাব, গিয়ে স্ক্যান করবো রান্নাঘরে আছে নাকি নাই, ব্লান্ডার পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না, দ্যাটস না। তাহলে স্ক্যানিং হচ্ছে লুকিং ফর সামথিং উইদাউট রিডিং, আমি রিডিং ছাড়াই ব্লান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে কিনা দেখবো, ঠিক আছে? দ্যাটস না। তাহলে আমি প্যাসেজের মধ্যে গোটা প্যাসেজটাকে যখন একবার ধারণা নেওয়ার জন্য একবার খুব দ্রুত পড়বো, সেটাকে বলা হচ্ছে স্কিমিং। আর যখন আমি স্পেসিফিক কোন একটা ওয়ার্ড, কোন একটা ফ্রেজ খুঁজবো, সেটাকে বলা হয় যে স্ক্যানিং, ঠিক আছে? এরপরে আমি ব্লান্ডার সম্পর্কে তথ্য যেখানে পাবো সেখানে আমি রিডিং করা শুরু করবো, স্পেসিফিক্যালি ওই কয়েকটা লাইনে খুব ভালো করে পড়বো। হ্যাঁ, উনারা 4 বছর আগে একটা ব্লান্ডার কিনেছিলেন, 2 বছর আগে সেটা নষ্ট হয়ে গেছিল, 1 বছর আগে সেটাকে রিপেয়ার করে আবার ঠিক করা হয়েছিল, কিন্তু তারপর আবার নষ্ট হয়েছে, ওনারা মেজাজ খারাপ করে সেটা ফেলে দিচ্ছে। তাহলে উত্তর কি, ব্লান্ডার আছে নাকি নাই ওনাদের কাছে? কি হবে বলেন? নাই, নাইস। ফেলে দিচ্ছে, নাই। ঠিক আছে, ফেলে দিচ্ছে। তো তখন ব্লান্ডার নিয়ে অনেক কথা বলছে, কিন্তু শেষ পর্যন্ত কি ব্লান্ডারটা ওরা ঘরে নাই, ক্লিয়ার টু পর্যন্ত? তো তার মানে আমি স্কিমিং করে জানলাম যে ব্লান্ডার সম্পর্কে কোথায় বলছে, স্ক্যানিং করে বের করলাম, স্কিমিং করে আমি জানি যে প্যাসেজের ওই জায়গাগুলোতে থাকতে পারে, এরপর আমি ওখানে স্ক্যানিং করলাম, ওখানে স্ক্যানিং করে আমি ব্লান্ডার পাইলাম, এরপর আমি স্পেসিফিক রিডিং করবো, ওখানে খুব ইনডেপথ পড়ালেখা করবো, ওখানে প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে পড়বো যে আসলে আছে নাকি নাই, আছে নাকি নাই, সো ওখান থেকে বের করে ফেলতে হবে, ক্লিয়ার? সো আমাকে এই 3টা বেসিক স্কিল যে কোনো কোয়েশ্চেন প্যাটার্নে কি করতে হবে, কাজে লাগাতে হবে, ঠিক আছে? সো এগুলোকে সবসময় কাজে লাগাই যে এগুলো দিয়েই আমি উত্তর পাবো, মানে স্কিমিং করে যে সবসময় উত্তর পাওয়া যাবে তাও নয়, আমাকে স্ক্যানিং করতে হতে পারে, এবং অনেক সময় আমাকে স্পেসিফিক রিডিংটাও করতে হবে, স্পেসিফিক ইনফরমেশনের জন্য আমাকে রিডিংটা খুব ইনডেপথ রিডিং করতে হতে পারে। গোটা প্যাসেজকে আমি ইনডেপথ রিডিং করবো না, কারণ অত সময় আসলে আমি পাবো না। হ্যাঁ, কেউ যদি গোটা প্যাসেজ গুলোকে খুব মজা করে পড়ে আনন্দ নিতে চায়, তাহলে সে 2টা প্যাসেজ পড়তে পড়তে দেখা যাবে 60 মিনিট শেষ হয়ে গেছে বেশিরভাগ সময়, ঠিক আছে? তো এই জন্যই আমাকে আসলে এই স্কিমিং, স্ক্যানিং এবং স্পেসিফিক রিডিং, ইনফরমেশন রিডিং জন্য আমাকে এই টেকনিক গুলাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। যাক, এগুলো হচ্ছে একদম বেসিক কথা, যেগুলো শুরু ক্লাসে না বললেই নয়, খুব বোরিং কথা, বাট এগুলো যখন শেষ করে আসবো, এই ভিডিওটা ওপেন করে এই আধা ঘন্টাটা আবার একটু শুনবেন, তখন এই জিনিসগুলো আরেকবার আপনার কাছে আরো ক্লিয়ার হওয়া শুরু করবে। এবার আমরা একটা একটা করে কোশ্চেন প্যাটার্নে চলে যাই। প্রথমে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি, ম্যাচিং হেডিং। দিস ইজ দ্য টাফেস্ট কোশ্চেন বলা হয়, এটাতেই অনেকে
মানে বলে যে মানে অনেকে জিজ্ঞেস করা যে আপনার কাছে কঠিন প্রশ্ন কোনটা, 3 ধরনের প্রশ্নকে বেসিক্যালি স্টুডেন্টরা বলে, ম্যাচিং হেডিং বলে, অথবা বলে যে ইয়েস নো নট গিভেন, অথবা আপনার ইয়েস নো নট গিভেন, আরেকটা বলে যে ইনফরমেশন ম্যাচিং। সো যাক, আমরা এর মধ্যে সবচেয়ে ম্যাচিং হেডিংটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে যায়। ম্যাচিং হেডিংটা কি? ইউ আর আস্কড টু সিলেক্ট হেডিংস অফ প্যারাগ্রাফস। প্রত্যেকটা প্যারাগ্রাফের কি হেডিং আপনাকে বের করতে হবে। হ্যাঁ, আপনাকে ওটার হেডিংটা কি হতে পারে, ওইটাকে যদি একটা প্যারাগ্রাফ আকারে আমি আলাদাভাবে বসাইতে চাই, ওটার হেডিংটা কি হতে পারে, হেডিং হয়তো ওখানে লেখা থাকতেছে না। যেমন ধরেন আমার একাডেমিক এই যে প্যাসেজটা আছে, খেয়াল করে দেখেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, পেজ নাম্বার একাডেমিক বইটার 21 এবং 22 নাম্বার আপনারা যাবেন, আমি বইটা দিয়ে দিব, যাদের কাছে হার্ড কপি আছে তারা নিয়ে বসতে পারেন ক্যামব্রিজ 13 একাডেমিকটা। সো এখানে দেখেন 2 পৃষ্ঠা ধরে প্রায় 6টা প্যারা আছে, এ বি সি ডি ই এফ, 6টা প্যারা আছে। এই প্রত্যেকটা প্যারার একটা করে নাম দেওয়া যায়, টাইটেল দেওয়া যায়। ওই টাইটেল গুলোই প্রশ্ন এখানে দেওয়া আছে, লিস্ট অফ হেডিংস। এই টাইটেল গুলো থেকে চুজ করে কোন টাইটেলটা কোন প্যারার জন্য দেওয়া যাবে সেটা নিয়ে আমরা কি করব, এখন সার্চ করব। ঠিক আছে, সো আমার এখানে বেসিক্যালি এই লিস্ট অফ হেডিংস এরকম যখনই দেখবো তখন বুঝবো যে আমাকে ম্যাচিং হেডিং কোশ্চেন দিয়েছে, ম্যাচিং হেডিং কোশ্চেন দেওয়া হয়েছে। মানে বলা ইউ শুড স্পেন্ড 20 মিনিটস, এটা নিয়ে, এটা কমন কথা, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। রিড প্যাসেজ 2 পড়বো আমরা, 6 প্যারাগ্রাফ A to F। হ্যাঁ, আমরা যাই একটু আগে দেখলাম যে 6টা প্যারা আছে, A B C D E F। ওকে, চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আমি একটা করে কারেক্ট হেডিং করব। রাইট কারেক্ট নাম্বার, এখানে দেখেন রোমান হরফে 1 2 3 4 5 6 7 8 8টা হেডিং দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি 6টা হেডিংকে ইউজ করব। এর মধ্যে আমি কয়টা হেডিংকে ইউজ করবো? 6টা হেডিংকে ইউজ করবো। সো প্যারাগ্রাফ আছে 6টা, 14 15 16 17 18 19, এই 6টা প্রশ্নের অ্যান্সার। তো আমার অ্যান্সার স্ক্রিপ্টে আমি অ্যান্সার গুলা 14 নম্বরের পাশে, যদি মনে হয় যে 5 নাম্বারটা এখানকার হেডিং, তাহলে আমি জাস্ট 5 লিখবো। কি লিখবো? 5, আমাকে নাম্বার দিয়ে দিবে। আমাকে 5 এর পাশে যে লাইনটা আছে ওটা লেখার দরকার নাই, ওরা এখানেই বলে দিয়েছে জাস্ট আমি রোমান হরফ গুলো লিখবো বক্সের মধ্যে, ইন বক্সেস 14 to 19। কোন জায়গাটা লিখবো? ওই যে আমার অ্যান্সার স্ক্রিপ্ট যেটা আছে, আমার অ্যান্সার স্ক্রিপ্ট একটা নমুনা আপনাদেরকে একটু আগে দেখেছিলাম না, তার একটা সফট কপি আজকে আমি আপনাদের ক্লাসের পরে যখন ভিডিও আপলোড দিব তো সেখানে দিয়ে দিব, আপনারা দেখে নিন অ্যান্সার স্ক্রিপ্ট স্যাম্পল, ওখানে আপনি এটা লিখবেন। ওকে, মানে বাংলাদেশে তো আমাদের প্রচুর লিখতে হয়, কিন্তু এখানে আসলে তেমন একটা লেখার দরকার নাই, এখানে আপনাকে পড়ার কাজটা বেশি করতে হবে। সো প্রথমে আসে প্যারাগ্রাফ A, প্যারাগ্রাফ B, প্যারাগ্রাফ C। সো সিরিয়ালি আসছে, এটা সিরিয়ালি আসছে। ওকে, হেডিং এর একটা সুবিধা এখানেই যে আমাকে সিরিয়ালি যেতে হবে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে আমি কনফার্ম হয়েছি যে আমাকে একটা হেডিং ম্যাচিং কোশ্চেন দিছে। এবার এইটাকে আমি কিভাবে কি করব, মোকাবেলা করব। মোকাবেলা করার জন্য এখন আমাকে কি করতে হবে, স্ট্র্যাটেজি গুলা শিখতে হবে। ডু দিস টাইপ অফ কোশ্চেন ফার্স্ট ইফ ইট ইজ অন দ্য টেস্ট। আপনার 3টা সেকশন আছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। ঠিক আছে, এটা যে কোনো একটা সেকশনে কিন্তু এই ম্যাচিং হেডিং কোশ্চেনটা আসতে পারে। এবং মজার ব্যাপার যে ম্যাচিং হেডিং কোশ্চেনে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ম্যাচিং হেডিং কোশ্চেনে বেসিক্যালি প্রশ্নটা প্যাসেজের আগে আসে, অন্যান্য সব প্রশ্ন প্যাসেজের পরে আসবে, অন্যান্য সব প্রশ্ন প্যাসেজের পরে আসবে। কিন্তু এখানে দেখেন প্যাসেজ শুরু হয়েছে কত থেকে? পেজ নাম্বার 21 থেকে, কিন্তু প্রশ্ন দিয়ে দিছে পেজ নাম্বার 20-এ। সো যাক, আলটিমেটলি এই ধরনের প্রশ্ন যখন পাবেন, ওটা সেকশন 1-এ হোক, সেকশন 2-তে হোক, সেকশন 3-তে হোক, প্রথমে একবার ঘাটবেন, পারলে এটা দিয়ে শুরু করতে বলছে। আসলে এখান থেকে মিল কথা, আপনার যখন রিডিং ক্যাপাসিটি অনেক ভালো হবে তখন এই প্রশ্নটা অনেক সহজ হবে, এই প্রশ্নটা অনেক সহজ হবে। আবার ধরেন আলটিমেটলি এটা সেকশন 1-এ আছে, তাহলে আপনি এটা আনসার করেন, সেকশন 3-তে থাকলেও আপনি সেকশন 3 দিয়েই শুরু করেন, কোনো সমস্যা নাই। আপনাকে কখনোই কেউ বলবে না যে সেকশন 1-এর প্যাসেজ অ্যান্সার করে তারপর 2 করবা, তারপর 3 করবা। লিসনিং এ তো আমার কি নাই, অধিকার নাই। লিসনিং ওরা আমাকে সেকশন 1 শোনাবে, তারপর 2 শোনাবে, তারপর 3 শোনাবে, তারপর 4 শোনাবে। বাট রিডিং এ আমি একজন ফ্রি উইল এজেন্ট, আমি চাইলে প্রথম প্যাসেজটা পড়তে পারি, দ্বিতীয় প্যাসেজটা পড়তে পারি, তৃতীয় প্যাসেজটা পড়তে পারি। সো প্রথম স্ট্র্যাটেজি পরীক্ষার হলে, হ্যাঁ ধরেন আপনার আজকে থেকে 5 মাস পর 4 মাস পর পরীক্ষা দিচ্ছেন, আপনি প্রথমে ম্যাচিং হেডিং কোশ্চেন পাইছেন, ফার্স্ট চেষ্টা করবেন যে সেকশনের প্যাসেজটাতে এটা আছে সেই প্যাসেজটা সবার আগে অ্যান্সার করতে। বাই ডুইং দিস ইউ উইল হ্যাভ এ চান্স টু গেট দ্য জেনারেল মিনিং অফ দ্য টেক্সট অ্যাজ এ হোল। কারণ এইটাতে আপনার টাইমটা অনেক বেঁচে যাবে। আপনি যখনই ম্যাচিং হেডিং কোয়েশ্চেন গুলো করতে যাবেন, অ্যান্সার করতে যাবেন, এখানে 6-7টা প্রশ্ন মিনিমাম থাকবে। আপনি 6-7টা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন একবারে কাভার হয়ে যাবে এবং আপনার গোটা প্যাসেজটা একবার ভালো ধারণা চলে আসবে। দিস উইল হেল্প ইউ রাইট দ্য রেস্ট অফ দ্য। কারণ আপনি জানেন একটা প্যাসেজে কমপক্ষে 2 ধরনের প্রশ্ন আসে। যেমন ধরেন মজার ব্যাপার দেখেন, এখানে সেকেন্ড সেকশন হওয়ার কারণে এখানে মোট 14 থেকে
26 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, প্রায় 13টা কোশ্চিন আছে। কয়টা কোশ্চিন আছে ভাই? 13টা কোশ্চিন আছে। এই সেকশন 2 তে কোশ্চিন হচ্ছে 14 থেকে 26 পর্যন্ত। তার মধ্যে প্রথম 6টা কোশ্চিনই হচ্ছে 14 থেকে 19 হচ্ছে কি এই ম্যাচিং হেডিং প্যাসেজ দিচ্ছে, এরপরে পরের প্রশ্নগুলো চলে আসছে। এখানে 3 ধরনের প্রশ্ন দিয়েছে। এখানে একটা কি প্রশ্ন দিয়েছে? ইনফরমেশন ম্যাচিং দিয়েছে, আবার একটা সামারি কমপ্লিশন দিয়েছে। তারপর 3 ধরনের প্রশ্ন। তো আমি যখনই ম্যাচিং হেডিংটা করে আসবো তখন এই 2 ধরনের প্রশ্নের জন্য গোটা প্যাসেজটা আমার মাথার মধ্যে টক বক করতে থাকবে। তো আমার জন্য অ্যান্সার করাটা সহজ হবে। যেমন এই পরীক্ষাটা যদি কেউ দিত, তার সেকশন 1 এর আগে সেকশন 2টা দেওয়াটা উচিত ছিল, ঠিক আছে? তাহলে তার জন্য অনেক সহজ হতো, কারণ এটাতে সে হয়তো 18-19 মিনিটের মধ্যেই গোটা সেকশনটা শেষ করে ফেলতে পারতো। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমার প্রথম থাকলো কি, যদি পরীক্ষাতে আমি পারতপক্ষে, আপনি যদি খুব কনফিডেন্ট হন যে এই সেকশনে দেখবেন যে ম্যাচিং হেডিং আসছে, ওই সেকশনটা থেকে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। চেক হাউ মেনি কোয়েশ্চেন্স ইউ নিড টু অ্যান্সার। আপনাকে কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে? আমরা দেখলাম যে এখন আমাকে 6টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। অনেক সময় 5টাও দেয়, অনেক সময় 7-8টা পর্যন্ত, 8টা পর্যন্ত আমি দেখেছি, ঠিক আছে? ডু নট ইউজ এনি অ্যান্সার মোর দেন ওয়ান্স। আপনি এখানে হেডিং গুলোকে একবারে বেশি ব্যবহার করবেন না। এই যেখানে 8টা হেডিং দেওয়া আছে, এই 8টা হেডিং এর মধ্যে আপনি কি করবেন? একটা হেডিং কে খালি একবার ব্যবহার করবেন। প্রত্যেকটা হেডিং কে কয়বার করে ব্যবহার করবেন? একবার করে ব্যবহার করবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, হ্যান্ড রেজ না, আপনাদেরকে আমি ইয়ার অপশনটা দিয়ে দিই, চ্যাটিং এর অপশনটা দিয়ে দিই। না না আচ্ছা, হ্যান্ড রেজ করি, হ্যান্ড রেজ করলে আমি দেখতে পাবো। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। সো তাহলে আমার এখানে 8টা হেডিং এর মধ্যে কয়টা হেডিং ইউজ করতে হবে? 6টা হেডিং ইউজ করতে হবে, কারণ এখানে প্যারা আছে কয়টা? 6টা। তাহলে 2টা আমাকে বাড়তি দিচ্ছে খালি ঝামেলা করার জন্য, যাতে আমি ভুল করি, ঠিক আছে? ওরা আমাকে ট্র্যাপে ফেলবে, ট্র্যাপে ফেলে ভুল করানোর চেষ্টা করবে। ওকে, ফাইন, গেল। তাহলে আমার দ্বিতীয়টা গেল যে আমার আলটিমেটলি কোন সরি আমাকে একটা উত্তর আমি একবার বেশি ইউজ করবো না। ডু নট নিড টু রিড দ্য হোল টেক্সট। হ্যাঁ, আপনাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের বের করার জন্য, কি বলে, হেডিং বের করার জন্য আপনাকে গোটা প্যাসেজটাই পড়তে হবে না। প্যারা একটাতে যাব, আমি প্রত্যেকটা প্যারার হয়তো প্রথম লাইন পড়বো, অথবা শেষ লাইন পড়বো, অথবা সেকেন্ড লাইনটা পড়বো। এই 3টে লাইনের মধ্যে বেশিরভাগ সময় আমার হেডিংটা আমি বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রিড দ্য হেডিং ফার্স্ট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক অফ দ্য টেক্সট। হ্যাঁ, দেন রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল মিনিং অফ দ্য প্যারাগ্রাফ, ঠিক আছে? সো আমি প্রথমে কি হেডিং গুলো পড়বো নাকি ইয়াগুলো পড়বো, মানে প্যারাগ্রাফ গুলো পড়বো? প্রথমে আমাকে কি করতে হবে? এক একটা করে প্যারাতে যেতে হবে। আমি প্রথম প্যারাতে চলে যাব। আমার প্রথম কোশ্চেন হচ্ছে 14 নম্বরের জন্য প্যারাগ্রাফ এ এর হেডিং আমি বের করব। তাহলে আমি প্যারাগ্রাফ এ তে চলে যাব। এই প্যারাগ্রাফ এ এর আমি প্রথম লাইনটা পড়বো, তারপরে আমি সেকেন্ড লাইনটা পড়বো অথবা লাস্ট লাইনটা পড়বো। পরে আমি প্রথম লাইনটা পড়ে আমি চেষ্টা করব যে এখান থেকে আমি কোনো কিছু বুঝতে পারতেছি কিনা, এখানে কি হইতে পারে। যদি মনে হয় যে না, এখান থেকে ক্লিয়ার হচ্ছে না যে এটা আসলে কি নিয়ে আলোচনা করতেছে, অ্যাকচুয়ালি হেডিং মানে কি। হেডিং যেমন ধরেন আপনার আমরা রচনা লিখি, আমরা প্যারাগ্রাফ ইউজ করছি লোডশেডিং, কথা এটা আমাদের কমন একটা প্যারাগ্রাফ, আমরা ম্যাট্রিক ইন্টারে পড়ে এসেছি। সো লোডশেডিং প্যারাগ্রাফ যখন টাইটেল দেখি তখন আমি কি বুঝতে পারছি? এই গোটা 120টা ওয়ার্ডের মধ্যে লোডশেডিং নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এবং আমরা প্রথম লাইনটা কি লিখতাম? লোডশেডিং ইজ আ ভেরি ভেরি কি বলবো, রিমার্কেবল কোয়েশ্চেন নাওএডেজ। লোডশেডিংটা এখন আমাদের জন্য খুব বড় একটা কোয়েশ্চেন হয়ে গেছে, আলোচনার বিষয় হয়ে গেছে, ঠিক আছে? বার্নিং কোয়েশ্চেন টু আস নাও, এখন আমাদের জন্য এটা থেকে খুব বড় একটা কোয়েশ্চেন হয়ে গেছে, কারণ এটা আমাদের লোডশেডিং আমাদেরকে নাস্তা নাবুদ করে ফেলতেছে। তারপরে আমি বুঝতে পারতেছি এই প্যারাটার ফার্স্ট লাইনটা পড়ে আমি বুঝতে পারতেছি গোটা প্যারার মধ্যে আমরা লোডশেডিং কিওয়ার্ডস এইটা নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো আমি চেষ্টা করবো প্রথম লাইন থেকে এটা বের করার জন্য। না পারলে অনেক সময় প্রথম লাইনে নাও থাকতে পারে, দ্বিতীয় লাইন এবং শেষ লাইন, এই 3টে লাইনকে মিলেই মোটামুটি একটা প্যারার কি পাওয়া যায়, হেডিংটা কি হতে পারে সেই সম্পর্কে ধারণা হবে। সো আমি প্রথম লাইনটা পড়ে, দ্বিতীয় লাইনটা পড়ে, লাস্ট লাইনটা পড়ে আমি কি করবো, এখান থেকে হেডিং গুলোকে একটা একটা করে চুজ করার চেষ্টা করব, কোনটা হতে পারে কোনটা হতে পারে না এটা দেখবো। সো আমাদের প্রথমের দিকে চলে যাই। আর যখন ফর দ্য ফার্স্ট টাইম পড়বো, আমাকে যে রিডিং প্যারাসটা দিবে তার টাইটেল থাকবে, তার টাইটেলটা আমাকে একটু পড়ে নিতে হবে। যেমন আমরা যদি এখন এটা একটু পড়ি, খেয়াল করে দেখেন, আমরা এখন পড়া শুরু করি। Why being bored is stimulating and useful too. Why being bored, এটার মানেটা কেউ বলতে পারবেন? being bored মানে কি? বোর হওয়া, বিরক্ত হওয়া, বোর ফিল করা, বিরক্ত হওয়া, ঠিক আছে? মানে আমাদের কিছু ভালো লাগতেছে না, ভালো লাগে না একটা ভাব আছে না আমাদের মধ্যে, হ্যাঁ, এটাকে আমরা বলি যে বোর হওয়া, ঠিক আছে? সো এই যে বোর হওয়া ইজ স্টিমুলেটিং, বলতেছে যে এটা আমাদেরকে আবার কি করে, উদ্দীপ্ত করে, আর ইউজফুল,
কোনো কোনো সময় এটা আমাদের জন্য কি হয়, উপকারীও। চিন্তা করে দেখেন, জীবনে অনেকে আমরা এই কথাটা আগে শুনি নাই, ঠিক না, যে বোর হওয়াটা কেমনে পজিটিভ হয়। ইউজফুল মানে তো বোরিং হওয়াটা কি অনেক সময় উপকারী বলতেছে, মানে বোর হওয়াটাকে আমরা ত্যাগ করার চেষ্টা করি। বোর না হওয়ার জন্য আমরা কত কিছু করি, পাহাড়ে পর্বতে ঘুরতে চলে যাই, ঠিক না। সো সেই বোর হওয়াটা বলতেছে মাঝে মাঝে আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলা হচ্ছে বাচ্চাদেরকে বোর হতে দিতে হবে, কারণ বাচ্চারা বোর না হলে অনেক সময় ওদের গ্রোথটাও হবে না। যাক, হোয়াটএভার, ওটা ডিফারেন্ট কথা। এখন দেখেন, এটা হচ্ছে হেডিং, সাব হেডিংটা কি দিয়েছে, দিস মোস্ট কমন অফ ইমোশনস ইজ, দেখেন দিস কমন অফ ইমোশন, আমাদের অনেক ধরনের ইমোশন আছে, আমরা হ্যাপি হই, আমরা স্যাড হই, আমরা বোর হই। এই অনেকগুলো ইমোশনের মধ্যে একটা মোস্ট কমন হচ্ছে কি, বোর হওয়া। ইজ টার্নিং আউট টু বি মোর ইন্টারেস্টিং, এটা আমাদের কাছে কি হচ্ছে, একটা ইন্টারেস্টিং ব্যাপারে পরিণত হয়েছে। দেন উই থট, আমরা আগে ভাবিও নাই যে বোর হওয়াটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে পারে। তার মানে গোটা প্যাসেজের মধ্যে আসলে কি নিয়ে আলোচনা হবে, গোটা প্যাসেজের মধ্যে কি নিয়ে আলোচনা হবে, গোটা প্যারাগ্রাফটার মধ্যে এ থেকে এফ পর্যন্ত বোরিং নিয়ে, ঠিক না। আমরা এই যে বোর হই, বিরক্ত হই, এইটা নিয়েই কি হবে, যথেষ্ট পরিমাণ আলোচনা হবে। আচ্ছা, বেসিক্যালি একাডেমিক আপনার 3টা প্যাসেজই আসবে একাডেমিক কনটেক্সটে। এটা কোনো একটা জার্নাল থেকে নেওয়া হয়েছে, কোনো একাডেমিক টেক্সট থেকে নেওয়া হয়েছে, বুক থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো এগুলোর জন্য আপনাকে আবার হাফেজ হইতে হবে না, এখানে যা আছে তা আপনি পড়ে বুঝলেই এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। মানে এর পিছনে এর আগে আপনি বোরিং নিয়ে আপনি কখনো চিন্তা করেন নাই, ডাজন্ট ম্যাটার, যা প্রশ্ন করা হয়েছে সব এখানে উত্তর আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা প্রথম লাইনটা একটু পড়ার চেষ্টা করি। প্রথম লাইনটা একটু আমরা দেখি কি বলেছে এখানে। উই অল নো হাউ ইট ফিলস, আমরা সবাই জানি আমাদের কেমন লাগে। ইট ইজ ইম্পসিবল টু কিপ আওয়ার মাইন্ড অন এনিথিং, কোন একটা কিছুতে আমাদেরকে মনটাকে ধরে রাখা, ঠিক আছে। টাইম স্ট্রেচ আউট, তখন মনে হয় যে সময়টা মনে হয় যাচ্ছে না। বোরিং যখন আমরা ফিল করি তখন আমাদের কি মনে হয়, টাইম কাটতেছে না। বিশেষ করে এখন আমাদের লকডাউন, এটা একদম প্র্যাকটিক্যাল ভাবে বোরিং হচ্ছে আমরা অনেকেই, ঠিক আছে। অ্যান্ড অল দ্য থিংস ইউ কুড ডু সিম ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। এরপরে আপনি অনেক কিছুই হয়তো করতে পারেন, করার চেষ্টা করতে পারেন যে আপনাকে একটু ফিল বেটার করার জন্য, মানে যখন আপনি বোর হচ্ছেন। হ্যাঁ, সো মানে বোরিংটা বলতে আসলে কি বুঝাচ্ছে সেই সংজ্ঞাটা কিন্তু আপনাকে এখানে দেওয়া হয়েছে। উই অল নো হাউ ইট ফিলস, বোরিংটা আসলে কি রকম, বোর হওয়াটা আসলে কি রকম, এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি এবং এটা কি ফিল করে। যে ওই সময় মনে হয় যে আমি যা করতেছি সেটা করাটা আমার জন্য ইট ইজ ইম্পসিবল টু কিপ আওয়ার ইউর মাইন্ড, আমার মনটা ধরে রাখাটা খুব টাফ হচ্ছে। একটা ক্লাসে যদি আমি বোর হই তাহলে ওই ক্লাসে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য কি হয়ে যায়, টাফ হয়ে যায়, ঠিক না। সো যাক, গেল। তাহলে এখানে বেসিক্যালি আমার বোরিং এর একটা সংজ্ঞা টাইপের কথাবার্তা চলে আসতেছে। তাহলে একটু পরের লাইনটা আবার একটু পড়ি। বাট ডিফাইনিং, আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো পারলে পরপর দুটো লাইনই পড়ে ফেলা, তাহলে, কারণ অনেক সময় সেকেন্ড লাইনটা লাগে। বাট ডিফাইনিং বোরডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডি, কিন্তু ডিফাইনিং বোরডমকে সংজ্ঞায়িত করতে গিয়ে সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড, মানে এটা নিয়ে যতটুকু আমরা স্টাডি করতে পারছি ইন দ্য ল্যাব হ্যাজ প্রুফ ডিফিকাল্ট। তার মানে এটাকে ডিফাইন করাটা কিন্তু কি খুবই ডিফিকাল্ট। তাহলে বোরডমের যে সংজ্ঞাটা একটু আগে প্রথম লাইন আমরা পড়লাম, দ্বিতীয় লাইন পরে আমরা বুঝলাম যে এইটাকে সংজ্ঞায়িত করাটা এত সোজা ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে দুটো লাইন পড়লাম, এখন দেখি তো আমরা হেডিংটা খুঁজে পাই কিনা এখান থেকে এই প্যাসেজের জন্য। নাম্বার 1 হেডিংটা দেখি, দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম। এখানে আলটিমেটলি প্রোডাক্টিভ আউটকামস নিয়ে কোনো কিছু আলোচনা কিন্তু আমি দুটো লাইনের মধ্যে পাই নাই, তাহলে কিন্তু এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। প্রোডাক্টিভ আউটকামস, হ্যাঁ, এটা হয়তো সামনে কোনো প্যারাতে আমি পাইতে পারি। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডমটাকে প্রিভেন্ট করার জন্য টিচাররা কি করতে পারে। সো এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু এই দুই লাইনের মধ্যে আমি পাই নাই। এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর ফর বোরডমের আলটিমেটলি নতুন একটা ব্যাখ্যা এবং তার একটা নতুন সমাধান না। এখানে আসলে বেসিক্যালি সমস্যা বা সমাধান নিয়ে বেসিক্যালি আলোচনা করছে বলে মনে হচ্ছে এই প্যাসেজে। প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বোরডম, হ্যাঁ, প্রবলেমস উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, ল্যাবের কথা বলছে না ভাই, ল্যাবের কথা বলছে না। তো তাহলে ইট মে বি, হ্যাঁ, ইট মে বি দ্য অ্যান্সার। হ্যাঁ, আমরা আলটিমেটলি আমরা এখন বোরডমটাকে সাইন্টিফিক পার্সপেক্টিভে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি, ঠিক আছে। বোরডমের সাধারণ সংজ্ঞাটা আমরা প্রথম লাইনে পড়লাম, সেকেন্ড লাইনে বলছি যে ল্যাবে আমরা এখন যতটুকু পড়ছি জানছি ততটুকুতে এটাকে সংজ্ঞায়িত করাটা কিন্তু এত সোজা নয়। তো 4 নম্বরটা অ্যান্সার হতে পারে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডম। সো আলটিমেটলি পটেনশিয়াল মানে কি, যেটা লুকিয়ে আছে, যেটা আলটিমেটলি হতে পারে এরকম একটা ডেঞ্জার বোরডম থেকে। সো ডেঞ্জার নিয়ে আমরা বেসিক্যালি এখানে কোনো কিছু আলোচনা পাইনি। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোরডম, না, এখানে কোনো ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা পাইনি। এজ গ্রুপস মোস্ট এফেক্ট, কোনো এজ গ্রুপ নিয়ে আলোচনা হয়নি এখানে। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই
বোর্ডজম। সো আলটিমেটলি এখানে কোনো এজ গ্রুপ নিয়েও কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা পাইনি, ঠিক আছে? আর কারা এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়নি প্রথম দুটো লাইনের মধ্যে, সেই ব্যাপারে কিছু বলেনি। তো এখানে অ্যান্সারটা কি হতে পারে? 4। কি হতে পারে আপনার অ্যান্সার? 4। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট যেটা থাকবে, সেই অ্যান্সার স্ক্রিপ্ট আমরা 14 পাশে জাস্ট কি লিখবো? 4 লিখবো। এখানে না, আমি হয়তো আমার বুকলেটে লিখলেও লিখতে পারি, বুকলেটে লেখার আসলে দরকার নাই। বুকলেটে আপনাকে টিক দিবেন যে অ্যান্সার করে ফেলছেন, এবার আপনি অ্যান্সার স্ক্রিপ্টে গিয়ে ওই 14 পাশে I5 দিয়ে দিবেন, ঠিক আছে? সার্টিফিকেট 4 লিখে ফেলেন, আর রোমান হরফে আপনাকে লিখতে হবে। ওকে ফাইন, আমি একটা অ্যান্সার পেয়ে গেলাম ধরে নিচ্ছি। এবার আমরা বি নাম্বার, আমার এখন পরের প্রশ্নটা কি ছিল ভাই? 15 নাম্বার। 15 নাম্বারের জন্য আমাকে প্যারাগ্রাফ বি তে যেতে হবে। জি ভাই বলেন। In this regard, I have a question. শিওর শিওর So, আপনি আমার যতটুকু মনে আছে বলেছিলেন যে সাথে সাথে আনসার গুলো না লিখতে, এরকম কিছু। সাথে So, সাথে ওটা কি আমরা আমি সাথে সাথে আনসার স্ক্রিপ্টে না লিখতে জাস্ট না, সাথে সাথে আনসার স্ক্রিপ্টে লিখতে বলি নাই, আমি ইয়াতে লিসনিং এ। লিসনিং এর স্যার। এটা আমি লিসনিং এ বলেছিলাম। হ্যাঁ, লিসনিং এ বলেছিলাম ভাই, কারণ আপনাকে 10 মিনিটস লিসনিং এর জন্য দিবে। আপনি খুব ভালো একটা মানে টপিকস তুলেছেন, থ্যাংক ইউ আরমান। আপনার লিসনিং এর সময় আপনি বুকলেটে অ্যান্সার লিখবেন, ঠিক আছে? লিসনিং এর সময় কোথায় অ্যান্সার লিখবেন? আপনি বুকলেটে। এবং পরে যখন আপনাকে লিসনিং 30 মিনিট শেষ হওয়ার পর আপনাকে 10 মিনিট বাড়তে দিবে না, তখন আপনি কি করবেন? আনসার স্ক্রিপ্টে তুলবেন, কারণ আপনাকে সময় দিচ্ছে ওরা। আর এখানে রিডিং এ কিন্তু আপনাকে কোনো বাড়তি সময় দিবে না, আপনি সরাসরি কোথায় তুলে দিবেন? অ্যান্সার স্ক্রিপ্টে তুলে দিবেন। বুঝতে পারছি ভাই এই জায়গাটা? ওকে, থ্যাংক ইউ আরমান। আচ্ছা ওকে, যাও তাহলে এখন আমার 15 নাম্বার কোয়েশ্চেনের জন্য কি অ্যান্সার করতে হবে? প্যারাগ্রাফ বি পড়তে হবে। প্যারাগ্রাফ বি এর কি বের করতে হবে বলুন তো? আমার হেডিং বের করতে হবে। প্যারাগ্রাফ হেডিং মানে কি? এটা যদি আমি প্যারাগ্রাফ বি কে একটা আলাদা করে প্যারাগ্রাফ বানাই, তার একটা টাইটেল যদি দিতে হয়, ওই টাইটেলটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমার টাস্ক, ঠিক আছে? আচ্ছা, প্রথম লাইনটা কেউ একজন পড়তে চায়? দেখি আরমান পড়েন তো প্রথম লাইনটা। Yes, sir. So, by asking people about their experiences of boredom, Thomas Goetz and his team at the University of Konstanz in Germany have recently identified 5 distinct types: indifferent, calibrating, searching, reactant, and apathetic. থ্যাংক ইউ আরমান। দেখেন এখানে কিন্তু এমন অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর মিনিং আমি জীবনে না জানলেও আমার কোনো সমস্যা নাই। থমাস গোটস, ঠিক আছে, কনস্ট্যান্স জার্মানিতে গেল, এরপর 5টা টাইপ আছে, এখানে 5টা টাইপ নিয়ে বলছে, ঠিক আছে? বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অফ বোর্ডরুম। তো আমরা সায়েন্সে চলে গেছি, গবেষণা চলতেছে, জনগণের উপরে কি করছে ওরা? জরিপ করছে, বোর্ডরুম নিয়ে ওদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইছে। তো ওখানে থমাস আলটিমেটলি এবং ওর টিম মিলে, জার্মানির একজন প্রফেসর, তার টিম নিয়ে আলটিমেটলি বের করেছে 5 ধরনের কি আছে, বোর্ডরুম আছে। আমাদের বিরক্ত হওয়ার কয়টা রকম ফের আছে? 5 রকমের আছে। একটা হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কেউ বলতে পারবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিফারেন্ট? অমনোযোগী। অমনোযোগী, হ্যাঁ আমি এটা বের করে দিয়েছি, একটু পরে দেবে। ইনডিফারেন্স থেকে উদাসীন বা উদাসীন বলা যেতে পারে, ঠিক আছে? অমনোযোগী বা উদাসীন। ওকে, তারপর দেখেন ইনডিফারেন্স এর পর কি আছে? ক্যালিব্রেটিং। ক্যালিব্রেটিং শব্দটা আমরা অনেক সময় পেয়েছি, আমাদের মোবাইলে ক্যালিব্রেট করতে বলে, ঠিক আছে? আপনার যখন কোনো জিপিএস খুঁজে না পায়, এটা কার করে জানা থাকার কথা। ক্যালিব্রেটিং মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি, তাহলে আমরা দেখি একটু ক্যালিব্রেটিংটা, এখানে দেখি সিরিয়ালি চলে আসছে। ক্যালিব্রেট মানে মাপা, পরিমাপ করা, মেপে দেখা, ঠিক আছে? বা পরিমাণটাকে নির্ধারিত করা, ঠিক আছে? সো আলটিমেটলি ওটা হচ্ছে ওখানকার মিনিং। তাহলে এখানে ক্যালিব্রেটিংটা কোথেকে আসছে? ক্যালিব্রেটিং তাহলে এখানে মিনিংটা কি হবে অ্যাকচুয়ালি? ইনডিফারেন্স মানে উদাসীন, ক্যালিব্রেটিং মানে কি? আমরা আসলে যেটা হয় আর কি, যে আমরা ওই সময় হিসাব করতে থাকি অনেক সময়, এটা কি ভালো লাগছে নাকি লাগছে না, আমি কনফিউজ হয়ে যাই যে এটাকে আমার আসলে আমার ভালো লাগার মধ্যে পড়ছে নাকি পড়া নাই, এটা নিয়ে আমরা তখন বেশিরভাগ সময় এটাকে ভালো লাগছে না বা আমি এটাকে এনজয় করছি না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে। এটা এক ধরনের বোরডম। সার্চিং, আমি খুঁজতে থাকি, না আমার এখানে শান্তি পাচ্ছি না, সার্চিং। আর এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট মানে আপনি এখানে কি বলেছি? রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে প্রতিক্রিয়াপূর্ণ। আপনি কি করবেন? একটু প্রতিক্রিয়া করছেন, আপনাকে হয়তো কেউ গান শোনাতে, দূর এটা গান হইলো নাকি, মানে বিরক্ত হয়ে গেছেন আপনি, গানটা শুনে উল্টা আপনার খারাপ লেগে গেছে, আপনি যখন রিঅ্যাক্ট্যান্ট করছেন। তাহলে আসলে কি একজন মানুষের গান পছন্দ না হলে আপনার এভাবে বলা উচিত? তারপরে এটা এমন বোরডম যেটা ক্ষতিকারক, ঠিক আছে? অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মানে কি? উদাসীন। অ্যাপাথেটিক, পাত্তাই দিচ্ছেন না, মানে এমন বিরক্ত লাগতেছে, আপনার পাত্তাও দিতে ইচ্ছে, কথাও বলতে ইচ্ছা করতেছে না। তো হোয়াট এভার ইট ইজ, আমরা এই প্রথম লাইনে কি পড়লাম? ক্লাসিফিকেশন অফ বোরডম অ্যাক্সেন্স, ঠিক না? সো দেখি আমরা হেডিং এর মধ্যে চলে যাই। এটার হেডিংটা কি হতে পারে? দ্য প্রোডাক্টিভ আউটকামস। না স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
স্যার ফার্স্ট আর সেকেন্ড লাইনটা মানে রিড করে আনসারটা বের করতে, মানে ফার্স্ট সেকেন্ড আর লাস্ট লাইনটা মানে পড়ে আনসারটা বের করতে বলছিল, তো আমরা স্যার ফার্স্ট আর সেকেন্ড পড়তেছি, লাস্ট লাইনটা পড়তেছি না স্যার। যদি আমি হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছেন। তা দেখেন, আমি কিন্তু এখন প্রথম লাইনটা পড়ে চলে আসছি, খেয়াল করছেন? আমি প্রথম লাইনটা পড়ে চলে আসছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছে, কারণ আমি একটু আগে হেডিং গুলো পড়ার সময় ক্লাসিফিকেশন শব্দ পাইছিলাম, ঠিক কিনা? এটা উত্তরটা কিন্তু 6 হতে পারে। এতে উত্তরটা কি হতে পারে ভাই? 6 হতে পারে। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম। অ্যাকচুয়ালি এটাই, এই জন্যই আমি ওটা পড়েই আমার কাছে মাথায় কাজ করছে যে এখানে আর আমার কোনো সেন্টেন্স পড়ার দরকার নাই। ঠিক আছে, কখনো কখনো আমি ফার্স্ট লাইন পড়েই আমি হয়তো এখানে অ্যান্সার খুঁজে পাবো, না পাইলে আবার সেকেন্ড লাইন পড়বো, না পাইলে আমি লাস্ট লাইন পড়বো। তাহলে ম্যাক্সিমাম যখন খুব ট্রিকি কোয়েশ্চেন হবে, ট্রিকি প্যাসেজ হবে, ট্রিকি প্যারাগ্রাফটা হবে, এখানে কিন্তু সব প্যারাগ্রাফ গুলো সেম না। যেমন এই সেকেন্ড প্যারাগ্রাফটা খুবই সহজ ভাবে আমাকে হেডিংটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সব প্যারাগ্রাফ কিন্তু আমাকে এত সহজে দিবে না। তখন আমাকে এমন হতে পারে ফার্স্ট সেকেন্ড লাইন পড়েও আবার আমি পাচ্ছি না, তো আমাকে লাস্ট লাইনটা পড়তে হবে। ঠিক আছে, তাহা বুঝতে পারছেন? মানে যখন যেখানে যেভাবে দরকার হয়। সো তাহলে আমি যদি এখন বাকি হেডিং গুলো আমি এখন পড়তেছি না, কিন্তু আমি 6 নাম্বার দেখলাম যে এখানে একটা ক্লাসিফিকেশন, হ্যাঁ, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোর্ডম। তাহলে বোর্ডমের একটা ক্লাসিফিকেশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, একটা সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যার মাধ্যমে ক্লাসিফিকেশন করা হচ্ছে, কাকে ক্লাসিফাই করা হচ্ছে। বোর্ডম, বিরক্ত হওয়ার ব্যাপারটাকে আমি 5টা স্টেজ, আমরা এখানে 5টা ফ্যাক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার একটু পর্যন্ত ভাই? ওকে, আমি সময় বাঁচানোর জন্য বাকিগুলো পড়লাম না আর কি। এবার আসেন আমার 16 নাম্বার। আমি 16 নাম্বারটা দেখি, প্যারাগ্রাফ সি। তাহলে 16 নাম্বারের জন্য আমাকে এটা সিরিয়ালে যাবে, প্যারাগ্রাফ সি তে চলে যাবো আমি এখন, সিতে। ওকে, তাহলে প্যারাগ্রাফ সি এর ফার্স্ট লাইনটা আমি একটু পড়ি। সাইকোলজিস্ট স্যান্ডিম্যান at the University of Central Lancashire, UK goes further। উনি এর চেয়েও আরো বেশি রিসার্চ করে ফেলছে। কি রিসার্চ করছে? তাহলে এখানে গোজ ফার্দার, এই প্রথম লাইন পড়ে কি আমি বুঝতে পারতেছি এখানে আসলে কি বলছে বলেন? তাহলে এখানে ফার্স্ট লাইন পড়লে আমার খালি হবে না, আমাকে এখানে সেকেন্ড লাইনটা পড়তে হবে। অল ইমোশনস আর হেয়ার ফর এ রিজন। এখানে যত ইমোশনস আছে সেটা কোনো না কোনো রিজনে আছে, ইনক্লুডিং বোর্ডম। তাহলে আমাদের যে সৃষ্টি করা হয়েছে, আমাকে যে বোর্ডমটা আমাদের মনের মধ্যে আসে, এইটারও নিশ্চয়ই কোনো একটা রিজন আছে। হি সেজ, তাহলে এটা কিন্তু মহিলা ছিলেন, ঠিক আছে। মান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। তাহলে আমাদের এই জায়গায় আমি 3 নাম্বার লাইনে চলে গেছি, ছোট লাইন, ঠিক আছে। সো তাহলে আলটিমেটলি 3 নাম্বার লাইনটা আমি পড়ে ফেলছি। তাহলে আমাদের এই যে আমি ফাউন্ড, উনি খেয়াল করেছেন, ওনার রিসার্চ এটা বের হয়ে আসছে, বোর্ড মেক আস মোর ক্রিয়েটিভ। বোরিং হওয়াটা আমাকে কি করে? ক্রিয়েটিভ হতে সাহায্য করে। ওকে ফাইন, তাহলে একটু দেখি তো আমি এই 3টে লাইন পড়ে আমি আসলে কিছু পাচ্ছি কিনা। দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। দ্য প্রোডাক্টিভ আউটকাম, তাহলে এটা কি উত্তর হতে পারে? হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু উত্তর হতে। কারণ এখানে দেখেন 3 নাম্বার লাইনটাতে বেসিক্যালি কি বলতেছে যে মান হ্যাজ ফাউন্ড দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। আমাদেরকে আরো বেশি কি করে? ক্রিয়েটিভ করে। বোর হওয়ার মাধ্যমে আমরা দেখা যাবে নতুন নতুন কিছু জিনিস কি করতে পারি? সৃষ্টিও করতে পারি। তাহলে 1 নাম্বারটা কিন্তু উত্তর হতে পারে, the productive outcomes that may result. The teachers can do to prevent boredom. So এখানে প্রিভেন্ট বোর্ডম নিয়ে আলোচনা হবে না, কারণ এখানে বোর্ডমের ভালো জিনিস নিয়ে আলোচনা করছে, প্রিভেন্ট করার ব্যাপার নিয়ে এখানে আলোচনা আসবে না। এ নিউ এক্সপ্রেশন আর নিউ কিউর ফর বোর্ডম। সো কিউর নিয়ে এখানে আসবে না, কারণ এখানে বোর্ডমের পজিটিভ সাইড নিয়ে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। 4 আর 6 হবে না, কারণ এগুলো উত্তর হয়ে গেছে অলরেডি। এই পটেনশিয়াল ডেঞ্জার, তাহলে নেগেটিভ কথা, এটাও এখানে আসবে না। এজ গ্রুপ এফেক্টেড বাই বোর্ডম, এটা নেগেটিভ সাইডের কথাবার্তাগুলো যাবে, এটাও হবে না। আর ইনফ্যাক্ট দোজ এফেক্টেড বাই বোর্ডম, যারা বোর্ডম নিয়ে এফেক্টেড হয়। সো বেসিক্যালি এটাও এখানে আলোচনার বিষয় হবে না। এখানে বেসিক্যালি বোর্ডমের প্রোডাক্টিভ বা পজিটিভ কিছু আউটকাম নিয়ে আলোচনা করা হবে। তাহলে বেসিক্যালি আমার এখানে 16 উত্তর কি হবে? 1। 16 উত্তর কি হবে ভাই? 1 হবে। ক্লিয়ার হয়েছে ভাই আপনাদের কাছে? আর 15 উত্তর ছিল হচ্ছে আমার 6। 15 উত্তর ছিল আমার 6। ওকে, এবার আমার 17 কি হবে ভাই? আমার ডি নাম্বার প্যাসেজে চলে যাব। দেখেন আমি কিন্তু সবগুলো লাইন কিন্তু এখন স্টিল পড়ে নাই, কারণ আমাকে আসলে পরীক্ষাতে এইভাবে যেতে হবে, ঠিক আছে। আমার যে প্রশ্নের জন্য আমি প্রথমে 1-2 লাইন পড়ে পেয়ে গেলাম, বাস দ্যাটস এনাফ। ডি নাম্বার আমরা চলে যাই। সাইকোলজিস্ট জন Elstood at York University in Toronto, Canada isn't convinced। সে কনভিন্স না। তাহলে এই 1 লাইন পড়লে হবে? হবে না, আমাকে পরের লাইনে আসতে হবে। ইফ ইউ, মানে ওই জন্য যদি কেউ বলে যে প্রথম লাইন পড়েই সবসময় আমি হেডিং পাবো, এটা ভুল কথা, কেউ বলবেও না অবশ্য। ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড wandering, you are not bored। wandering মানে কি? wandering, what is the meaning of wandering? হ্যাঁ, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। বেসিক্যালি শাব্দিক অর্থেটা
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। সো এখানে মিনিংটা কি দাঁড়াবে? ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড ওয়েন্ডারিং, ইউ আর নট বোর্ড। ওয়েন্ডারিং মানে হচ্ছে আপনি খুঁজতেছেন কিছু একটা, যে আমাকে কিছু একটা বের করতে হচ্ছে, কিছু একটা আমাকে সন্ধান করতে হচ্ছে। সো বেসিক্যালি আপনি তখন আলটিমেটলি সার্চিং ফ্রম সামথিং নিউ বা সামথিং ইন্টারেস্টিং, ঠিক আছে? তখন বলতেছে এটা বেসিক্যালি আপনি বোর্ড না। আপনাকে এই অবস্থা, মনের এই অবস্থাটাকে কি বলা যাবে না? বোরিং বলা যাবে না। এটা কে বলতেছে? জন বলতেছে, ঠিক আছে? হি সেজ, ইন মাই ভিউ বাই ডেফিনেশন বোরডম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট। ঠিক আছে? ডিজায়ারেবল মানে কি? যেটা আমি আকাঙ্ক্ষা করতে পারি, আর আনডিজায়ারেবল মানে কি? যেটাকে আমি আশা করি না। তো উনি বলতেছে যে বেসিক্যালি আমরা যখন একটা উদ্দেশ্যহীন ভাবে অনেক কিছু চিন্তা করতে থাকি, এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকি, ওইটা আমাদের লাইফে আসবেই, এবং এটাকে আমরা বোরডম বলতে পারবো না। এটাকে বোরডমের ক্লাসিফিকেশনের মধ্যে ফেলা যাবে না। তাহলে এখন আমাদের উত্তরটা কি হতে পারে? আমরা তাহলে একটু দেখি, এখানে যাই, বাকি যেগুলো আছে আমাদের 1, 4 আর 6 চলে গেছে। 2 নম্বর দেখি, হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডম। না, এটা হবে না। এ নিউ এক্সপ্লেনেশন এন্ড এ নিউ টুল, না, এটা হবে না। এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডম, এটা হবে কিনা বলতে পারতেছি না আমরা। এজ গ্রুপ মোস্ট এফেক্টেড বাই বোরডম, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডম। তো আলটিমেটলি আমি কনফার্ম হতে পারতেছি না যে আসলে কি, তার মানে এই প্যারাটা আমাকে প্যারা দিবে, ঠিক আছে? সো আমি যে কয়েকটা লাইন পড়ছি এটা তো আমার কভার হচ্ছে। আমি লাস্ট লাইনটাতে একটু পড়ে দেখি তো কি আছে লাস্ট লাইনটাতে। পারহ্যাপস মোস্ট ওরিংলি সেজ স্টোড রিপিটেডলি ফেইলিং টু এঙ্গেজ অ্যাট, আচ্ছা আমি কোন নাম্বার প্যারাতে, জি নাম্বারে ছিলাম না? হ্যাঁ, কি বলতেছে? অ্যাটেনশন ক্যান লিড টু এ স্টেট ওয়্যার উই ডোন্ট নো হোয়াট টু ডু এনি মোর অ্যান্ড নো লঙ্গার কেয়ার। সো দেখেন এখানে বেসিক্যালি আলটিমেটলি স্টুডে আবার চলে গেছে, জন থেকে কোথায় চলে গেছে? স্টুডে চলে গেছে। তার মানে প্যারাটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এই জায়গাটায় বুঝতেছি যে আমার এই প্যারাটা বেসিক্যালি হয়তো পুরোটা পড়তে হতে পারে, কারণ কিছু কিছু সময় আপনাকে ম্যাচিং হেডিং কোশ্চেন গুলো কঠিন হয়ে যায় এইভাবেই, যে আপনি প্রথম লাইন পড়ে বুঝলেন না, দ্বিতীয় লাইন পড়েও বের করতে পারছেন না, লাস্ট লাইন পড়েও জিনিসটা ফাইন্ড আউট করা যাচ্ছে না। ওকে ফাইন, তাহলে আমি যেখানে শুরু থেকে শেষ করছিলাম, তাহলে আলটিমেটলি উনি বলতে চাচ্ছেন কোথা থেকে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ ইন অ্যাডাপটিভ, হি অ্যাডস, ঠিক আছে? সো দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজন্ট অ্যাডাপটিভ, যে এটা খাপ খাইয়ে নেওয়ার মতো না, হি অ্যাডস। পেইন ইজ অ্যাডাপটিভ। পেইন মানে কি? ব্যথা। ব্যথা শুরুর দিকে আমাদের খুব খারাপ লাগবে, বাট যখন ব্যথাটা অনেকক্ষণ ধরে থাকবে, একসময় আমরা ওই ব্যথাটা কি হয়ে যাব? অভ্যস্ত হয়ে যাব। আপনি হয়তো একটা ভালো পরিবেশের থেকে অভ্যস্ত, হঠাৎ করে আপনার একটা খারাপ পরিবেশে নেওয়া হলো, আপনার শুরুর দিকে খুব খারাপ লাগবে, বাট কিছুদিন থাকতে থাকতে দেখবেন যে আপনি ওই পরিবেশে খাপ খাওয়াই নিচ্ছেন। এটাকে আমরা কি বলি ভাই? অ্যাডাপটিভ, খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে? সো পেইন অ্যাডাপটিভ। পেইন প্রথম দিকে পেইন লাগলো, পরে কিন্তু পেইনটাকে আর পেইন লাগে না। ইফ উই ডিডন্ট হ্যাভ ফিজিক্যাল পেইন, ব্যাড থিংস উড হ্যাপেন টু আস, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের ইফ উই ডিডন্ট হ্যাভ ফিজিক্যাল পেইন, আমাদের যদি ফিজিক্যাল পেইন না থাকে, ব্যাড থিংস উড হ্যাপেন টু আস, আমাদের জন্য খারাপ কিছু হতে পারে। ডাজ দ্যাট মিন দ্যাট উই শুড অ্যাক্টিভলি কজ পেইন? তার মানে কি আমাদেরকে পেইনের ব্যাপারে আমাকে বারবার নিজেকে আঘাত করে করে পেইনের সাথে অ্যাডাপ্টিভ হতে হবে? না, পেইন আসলে তখন ওটা দেখা যাবে। বাট ইভেন ইফ বোরডম হ্যাজ ইভলভ টু আস সার্ভাইভ, যদিও বা বোরডম আমাদেরকে কি করছে? সার্ভাইভ করতে সাহায্য করছে মাঝে মাঝে, ইট ক্যান স্টিল বি টক্সিক। এটা অবশ্যই এখন কি হতে পারে? টক্সিক হতে পারে ইফ অ্যালাউড টু ফেস্টার। ফেস্টার মানে কি? লালন পালন করা। পুঁজ জমে না, পুঁজ জমে শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, এটাকে বলে। তো আমি যদি বোরডমটাকে আমার মধ্যে খালি লালন পালন করতে থাকি, বাড়াতে থাকি, তাহলে এটা কিন্তু যতই আমার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করুক না, কারণ একটু আগের প্যারাতে আমরা পড়েছিলাম মানের ব্যাপারে, কিন্তু এই প্যারাতে আলটিমেটলি জন বলতেছে যে এটা যদি আমি লালন পালন করতে থাকি, এইটা আমার জন্য টক্সিক অথবা কি হবে? ক্ষতিকারক হবে। তার মানে এই প্যারার মধ্যে বেসিক্যালি আমরা কি পাচ্ছি? যে ডেঞ্জার সাইডটা পাচ্ছি, ডেঞ্জার সাইড, পটেনশিয়াল ডেঞ্জার সাইডের ব্যাপারটা পাচ্ছি। 5 নাম্বারটা হচ্ছে কি? এটার হেডিং হবে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোরডম। বোরডম থেকে আমার যে পটেনশিয়াল কি আসতে পারে? ডেঞ্জারটা আসতে পারে। তো আমি যদি বেশি বেশি বোর হতে থাকি, তাহলে কিন্তু আবার কি আছে? সমস্যা আছে। এটাতে আমার আলটিমেটলি দিন শেষে কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? এই প্যারাটা আমাদেরকে অনেক বেশি পড়তে হইলো, ঠিক আছে? মানে ইট রিকোয়ার্স এ লট। ওকে, তাহলে এটার উত্তর কি হচ্ছে ভাই? 17 নম্বরের উত্তর হবে আপনার 5। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? Yes, sir. একটু ঝামেলা লাগবে, আসলে ব্যাপারগুলো এরকমই। আপনাকে এভাবে পরীক্ষা হলে, আমি তো অনেক সময় নিয়ে এখন বুঝাচ্ছি, পরীক্ষা হলে খুব দ্রুতই আপনি এগুলো ইনশাল্লাহ একসময় প্র্যাকটিস করতে পারবেন। মানে এই অ্যাপ্রোচে যাবেন আর কি। এবার আমার কত নাম্বার কোয়েশ্চেন? 18 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমাকে প্যারা পড়তে হবে ই। আমি ইতে চলে যাই, ই নাম্বারটাতে। সো student team is now trying to explore why the attention system fails. স্টুডেন্ট টিম এখন কি করতেছে? ট্রেসটা করতেছে, এক্সপ্লোর করার why the attention system
ফেলস, আমাদের যে অ্যাটেনশন সিস্টেমটা আছে এটা কেন ফেল করে। আমি সেকেন্ড লাইনটা একটু পড়ে ফেলি। ইটস আর্লি ডেজ বাট দে থিঙ্ক দ্যাট at least some of it comes down to personality। যে বলতেছে আমাদের ফেইলিওরের পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে কি আমাদের যে পার্সোনালিটি গুলো আছে এই পার্সোনালিটি গুলোও আমাদেরকে ফেইলিওর হতে কি করছে, অনেক সময় বাধ্য করছে। ঠিক আছে, সো তার মানে আমাদের এই প্যাসেজের শুরুতে বলতেছে যে এই যে স্টুডেন্ট যে টিমটা আছে ওরা চেষ্টা এক্সপ্লোর করার চেষ্টা করছে, কারণগুলো বের করার চেষ্টা করছে। কিসের কারণ? ওয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস, আমাদের মনোযোগগুলো কেন কি হয়, আলটিমেটলি ব্যর্থ হয়, আমরা মনোযোগ হারিয়ে ফেলি। তো এটার জন্য আমাদের পার্সোনালিটিটাও কি করে, অনেক সময় কাজ করে। দেখি তো আমি এখান থেকে আলটিমেটলি বের করতে পারি কিনা। আমাদের এখন কত নাম্বার ছিল? 18 নাম্বারটা। ওকে, খেয়াল করে দেখেন। তাহলে আমরা এখন 2 নাম্বারটা 1, 4, 5, 6 আমার আর দরকার নাই। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোরডম। টিচার নিয়ে এখন আলোচনা হয়েছে কিনা আমি জানি না। এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর ফর বোরডম। এ নিউ এক্সপ্লেনেশন আর নিউ কিউর, না এটা নিয়ে মনে হয় নিউ এক্সপ্লেনেশন আর নিউ কিউর ফর বোরডম হতে পারে হয়তো বা। এজ গ্রুপ মোস্ট এফেক্টেড বাই বোরডম, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড। তার মানে আমি যথেষ্ট পরিমাণ তথ্য পাই নাই, আমার কাছে এখানে একাধিক উত্তরকে কিছুটা রিলেভেন্ট মনে হচ্ছে। ঠিক আছে, বা এটাকে বাদ দেওয়ার মতো যথেষ্ট কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমাদের একটা সিস্টেম আছে প্রসেস অফ এলিমিনেশন, যেটাকে আমি বলি POE। তো আমি আলটিমেটলি 4টা হেডিং এখন আমার কাছে আছে, ওই হেডিং থেকে কোনটা হবে কোনটাকে বাদ দিব সেটার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু আমি পাই নাই। তার মানে আমাকে আরেকটু পড়তে হবে। Boredom proneness has been linked with a variety of traits. Traits মানে কি? আমাদের আচরণ, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে boredom proneness, আমাদের এই boredomে বোর হয়ে যাওয়ার যে ইয়াটা, টেন্ডেন্সিটা, এইটা সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত? আমাদের অনেক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। People who are motivated by pleasure seems to suffer particularly badly. Pleasure মানে কি? খুশি খোঁজা, শান্তি খোঁজা, আনন্দ খোঁজা। যারা যেই মানুষরা খুব বেশি প্লেজার খুঁজে, মজা খুঁজতে যায়, তাদের খুব দ্রুতই কি হয়ে যাওয়ার, বোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদার পার্সোনালিটি ট্রেটস, অন্য পার্সোনালিটি ট্রেটস সাচ অ্যাজ কিউরিসিটি, যাদের মধ্যে কিউরিসিটিটা বেশি, নতুন কিছুকে জানার একটা আগ্রহ আছে। আর অ্যাসোসিয়েটেড উইথ হাই বোরডম থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি? সর্বোচ্চ সীমা। বলা হচ্ছে ওদের বোরডম হওয়ার থ্রেশহোল্ডটা অনেক বেশি, মানে ওদের বোরডম হইতে আরো অনেক সময় লাগে, মানে ওরা খুব দ্রুত বোরডম হয় না। তাহলে যারা প্লেজার খুঁজে তারা খুব দ্রুত বোর হয়ে যায়, আর যারা কিউরিয়াস, যারা সবসময় নতুন কিছু জানতে আগ্রহী হয়, তারা বোর হওয়ার সম্ভাবনাটা কমে আসে। ঠিক আছে, সো তাহলে খেয়াল করে দেখেন, আমরা এতক্ষণ ধরে দেখতেছি কারা বোর হচ্ছে, মানে কোন ধরনের পিপলরা বোর হচ্ছে, কোন ধরনের পিপলরা বোর হচ্ছে না, এই ব্যাপারগুলো কিন্তু মূলত আমরা এখানে আলোচনা করতেছি। তাহলে এখানে বেসিক্যালি কোন হেডিংটা হইতে পারে? ঠিক আছে, দেখেন এখানে 8 নাম্বার যে হেডিংটা আছে, আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোরডম। ঠিক না? এই যে বললাম যারা প্লেজার বেশি খুঁজে তারা সবচেয়ে বেশি কি হয়, বোরডমের শিকার হয়। ঠিক কিনা? একটু আমরা একটা পড়লাম না? আর যারা কিউরিসিটি আছে যাদের আচরণের মধ্যে, তারা বোর খুব কম ক্ষেত্রেই হয়। ঠিক আছে, বা বোর হতে তাদের অনেক সময় লাগে। তাহলে আলটিমেটলি 8 নাম্বারটা কি হবে? এই প্যাসেজটার প্যারাগ্রাফটার কি হবে? আপনার হেডিং হবে। তাহলে ই এর হেডিং হচ্ছে আপনার 8 নাম্বার 8। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন বাকিগুলা আলটিমেটলি কেন হবে না। এখানে দেখেন এজ গ্রুপ, আপনার অনেকে বলতে পারেন যে স্যার 7 নাম্বারটাও তো বলছে এফেক্টেড বাই বোরডম, মোস্ট এফেক্টেড। তাহলে এখানে 7 আর 8 এর মধ্যে মোট পার্থক্যটা কোন জায়গাটায় কেউ বলতে পারবেন? 7 আর 8 এর মধ্যে কিন্তু মিল আছে, মোস্ট এফেক্টেড বাই বোরডম, কিন্তু 7 আর 8 এর মধ্যে পার্থক্যটা কোথায়? এজ গ্রুপ স্যার। এক্স্যাক্টলি, এজ গ্রুপের কথা বলা হয়েছে। বেসিক্যালি আমি যে একটু আগে লাইনটা পড়লাম ইতে গিয়ে, ওখানে কোনো এজ গ্রুপের কথা বলা হয়নি, ওটা ইন জেনারেল পিপলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক কিনা ভাই? এটা বাচ্চার ক্ষেত্রে হয়তো সত্য পাওয়া গেছে, বুড়োদের ক্ষেত্রে সত্য পাওয়া গেছে, কিন্তু এখানে 7 নম্বরে এজ গ্রুপটা একটা ট্র্যাপ ফেলছে। এই ট্র্যাপের কারণে আপনি অনেকেই 7 নম্বর উত্তর পাইছি 7 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 8 নম্বর হয়তো আর পড়তেও যায় নাই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে 7 নাম্বারটা উত্তর হবে না, এজ গ্রুপটার কারণে এটা উত্তর হবে না। বাট শেষের দিকে দেখেন মোস্ট এফেক্টেড বাই বোরডম, মোস্ট এফেক্টেড বাই বোরডম, এই কথাটুকু ঠিক আছে। তাহলে শুরুর দিকে এজ গ্রুপটা ভুল আছে। আর এখানে আইডেন্টিফাইং দোজ মানে কি? সবাই, তারাই, সেটা বাচ্চা হোক, মধ্যবয়সী হোক, আর বৃদ্ধ হোক, কারণ প্যাসেজে কিন্তু কোনো এজ গ্রুপের কথা বলে নাই। ক্লিয়ার ভাই? ধরতে পারছেন ব্যাপারটা? দিস ইজ এ ট্র্যাপ। তাহলে আলটিমেটলি আমার এখানে উত্তর কি হলো? 8। ওকে, 18 নাম্বারটা গেল। এবার আমার 19 নাম্বার এফ নাম্বার প্যাসেজে আমি চলে যাই। 19 নাম্বার প্যাসেজে আমি জায়গা কি বলছে এফ নাম্বারে? সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস, ঠিক আছে, ওয়েমেলস ফেলদার স্পেকুলেটস মানে কি? ধারণা করছেন, বলছেন, দ্যাট প্রকাশ করছেন, দ্যাট
our over connected lifestyles might even be a new source of boredom. কানেক্টেড লাইফস্টাইল, আচ্ছা কানেক্টেড লাইফস্টাইল বলতে কেউ কি মনে করেন দেখি আমাকে একটু বলুন তো। কানেক্টেড লাইফস্টাইল স্যার সোশ্যাল মিডিয়া এন্ড অল। হ্যাঁ, যেমন সবাই এখন যেমন connected। ধরেন আমরা এখন আমাদের টিচারদের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের টিচারদের বর্তমান কর্মব্যস্ততা সম্পর্কে আমাদের চারপাশে মানুষজন সবাই বুঝতেও পারে না। হ্যাঁ, আমরা যে কি পরিমাণ, যেমন আমি মোবাইল ঘাটতেছি, অনেক সময় মনে করতেছি যে আমি ফেসবুকে বসে বসে কি করতেছি, মজা করতেছি। আসলে অনেক সময় আমি মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বসে আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কখনো আপনাদের আইএস গ্রুপে আছি, কখনো আমার ভার্সিটির যে 20টা গ্রুপ আছে সেই 20টা গ্রুপের মধ্যে আছি। বুঝতে পারছি ব্যাপারটা? অনেক সময় আমাকে ম্যাটেরিয়ালস রেডি করতে হচ্ছে, ম্যাটেরিয়ালস গুলো পড়তে হচ্ছে, রিড আউট করতে হচ্ছে, কোয়েশ্চেন দেখতে হচ্ছে, কালকে পরীক্ষার স্ক্যাজুয়াল রেডি করতে হচ্ছে। আমি মোবাইলের মধ্যে মোস্ট অফ দ্য টাইম দেখতেছি। সো আমাকে বাসা অনেক সময় মনে করে যে আমি তো সারাদিন মোবাইল ঘাটি। ঠিক আছে, আমাদেরকে কানেক্টেড থাকতে হচ্ছে, মানে আমার রিয়েল লাইফের সাথে আমাকে একটা অনলাইন লাইফ তৈরি হয়ে গেছে, যেটার সাথে আমাকে অল টাইম কানেক্টেড থাকতে হচ্ছে। যেই লাইফ সম্পর্কে আমার কলিগরা হয়তো ভালো বুঝে, ইভেন আমার কলিগরা আমার লাইফ সম্পর্কে এত ধারণা করতে পারবে না। আমি আমার অনেক কলিগের চেয়েও বেশি ব্যস্ত অনলাইনে। কেন? কারণ আমি মনে হয় শুধুমাত্র আমার 18 জন কলিগের মধ্যে অনলাইনে বাইরে ক্লাস নেই। ঠিক আছে, যে আইএলটিএস এর ক্লাসটা আপনাদের নিচ্ছি, আমার অন্য কোনো কলিগ ভার্সিটির ক্লাসের বাইরে মনে অন্য বাইরে কোথাও ক্লাস নেয় না। তারা হয়তো বিভিন্ন সেমিনার টেমিনারে অ্যাটেন্ড করে, বাট আমি যতটুকু জানি ক্লাস নেয়। আমার ব্যস্ততা তাদের চেয়ে অনেক বেশি ব্যস্ত। ঠিক আছে, আমাকে 2টা দিন ক্লাস নিতে হচ্ছে, আপনাদের এই ক্লাসের উপরে আবার কি করতে হচ্ছে, আমাকে ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট করতে হচ্ছে, কিন্তু নতুন টাইপের আমরা অনলাইন শুরু করেছি। তো একটা হিউজ ব্যস্ততা কিন্তু আমাকে কাটাতে হচ্ছে অনলাইন। আমাকে ওভার কানেক্টেড থাকতে হচ্ছে, অনেক কানেক্টেড থাকতে হচ্ছে আমাকে অনলাইনে অফলাইনে। ঠিক আছে, আমরা আবার বিভিন্নভাবে কানেক্ট, আমি অনেক ধরনের প্রফেশনের সাথে জড়িত থাকতে পারি। সো আমাদের প্রত্যেকটা মানুষকে এখন দেখা যায় তারা অফলাইন, অনলাইন, ইভেন অফলাইন লাইফেও তারা বিভিন্নভাবে কাজ করে। কখনো সে বাবা, কখনো সে হাজবেন্ড, কখনো সে জব হোল্ডার। ঠিক আছে, সো এরকম কখনো সে ফ্রেন্ড, কখনো সে আলটিমেটলি একটা সোশ্যাল ওয়ার্কার। এরকম বিভিন্নভাবে আমাদেরকে কানেক্টেড থাকতে হচ্ছে। সো আমরা অনেক ব্যস্ত। আমাদের কাছে একটা ধারণা কি, খুব ব্যস্ত থাকলে আমরা কখনো বোর হব না, কিন্তু এখানে কি বলতেছে, speculate that over-connected lifestyle might even be a new source of boredom. আপনি অনেক বেশি ব্যস্ত হয়ে গেলে ওইটাও আপনার লাইফের জন্য একটা কিছু তৈরি করে নিয়ে আসবে, boredom নিয়ে আসবে। মানে অনেক নতুন নতুন তথ্য চলে আসতেছে না? In modern human society, there is a lot of overstimulating, but still a lot of problems finding meaning. She says. সো আমি গোটা প্যারাটা পড়ে ফেলি, কারণ যখন ছোট প্যারা হবে তখন পুরোটা পড়ে ফেলাটা ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে আবার ব্যাক করে আসা হচ্ছে, পড়ে ফেলাটা বেটার। সো ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন কি আমরা মনে করি যে হ্যাঁ এটা করলে আমি মনে হয় একটু ভালো থাকবো, প্লেজার খুঁজতে গেলাম, তাই আরেকটা কাজে ব্যস্ত হয়ে গেলাম। সো বেশি জায়গায় কানেক্টেড হওয়াচ্ছে, পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন। আমাদেরকে ফোনটাকে, যেমন আমি রাতের একটা পর্যায়ে ফোনটাকে ডেট করে দিই। ঠিক আছে, ফোনটাকে টোটালি না হয় ডোন্ট ডিস্টার্ব, না হয় অটোমেটিক অফ। ওই সময় আমি কোনো ফোনই রিসিভ করবো না। and use boredom to motivate us to engage with the world in a more meaningful way. নিজের মতো করে কিছু সময় কাটানো মিনিংফুল ভাবে। সো তার মানে আমাদেরকে বোর্ডডম একটা নতুন সংকেত কিন্তু এখানে দিয়েছে, এবং তার একটা সলিউশনও দিয়েছে। ওভার কানেক্টেড থাকবো না এবং নিজেকে আইসোলেটেড করে ফেলা, এই ধরনের একটা কি আমাকে ক্লু কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো তাহলে এখানে কোনটা হতে পারে বলেন, ঠিক আপনারাই বলেন। 3 হবে। A new explanation and new cure for boredom. boredom একটা নতুন ব্যাখ্যা এবং তার একটা কিউর সম্পর্কে আমাকে এখানে কি করেছে, ধারণা দিয়েছে। তাহলে এফ এর উত্তর হবে 3। এই উত্তরগুলো কিন্তু কেমব্রিজ বইয়ের পিছনের দিকে 100 পৃষ্ঠার পরে গেল আপনি উত্তরগুলো আবার খুঁজে পাবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আমি তো এখানে উত্তর দিয়েছি 4, 6, 1, 5, 8 আর 3। এই উত্তরগুলো পিছনের দিকে কিন্তু আবার দেওয়া আছে বইয়ে। ওকে ফাইন, তাহলে আমরা একটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন কিন্তু পড়ে ফেললাম, সেটা হচ্ছে কি আমার ম্যাচিং হেডিং কোয়েশ্চেন। ঠিক আছে, সো ম্যাচিং হেডিং কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন। সো এখানে দেখেন আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, আমরা এতক্ষণ ম্যাচিং হেডিং পড়ে ফেলছি। এখন ওদের স্ট্র্যাটেজির মধ্যে আরেকটু দেখে রিড দ্য হেডিং ফার্স্ট, আচ্ছা পড়লাম। এরপর এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন কিওয়ার্ডস, আমি কিওয়ার্ডস গুলোকে বের করবো। ট্রাই টু লুক ফর সিনোনিম, এগুলো তো আমরা করেই ফেলছি, সিনোনিম গুলো আসে পড়ে ফেললাম। সো তাহলে মোট কথা ম্যাচিং হেডিং এর এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ম্যাচিং হেডিং এর প্রবলেম গুলো যখন আসবে, সো আলটিমেটলি আমরা এভাবেই এটাকে সলভ করার চেষ্টা করবো। আজকে আমরা 3টা পড়বো মনে করছিলাম, বাট না, আমরা আজকে আরেকটা পড়ে আজকে ক্লাসটা শেষ করবো। সেটা হচ্ছে কি সামারি কমপ্লিশন।
ম্যাচিংটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সামারি কমপ্লিশনটা একটু আমরা পড়ি। কমপ্লিশন কোশ্চেন বা শূন্যস্থান পূরণ। কমপ্লিশন মানে কি শূন্যস্থান পূরণ, সোজা কথায়। সো কমপ্লিশন কোশ্চেনটা কয়েক রকম হতে পারে পরীক্ষায়। নোট কমপ্লিশন আকারে আসতে পারে, ফ্লো চার্ট কমপ্লিশন আসতে পারে, সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে, টেবল কমপ্লিশন আসতে পারে, সামারি কমপ্লিশন আসতে পারে। তো আজকে আমরা সামারি কমপ্লিশনটা করবো। সামারি কমপ্লিশন কোশ্চেনটা বেসিক্যালি দেখতে কিরকম হয়। সামারি কমপ্লিশনটা বেসিক্যালি যেহেতু এটা প্যাসেজ গেল, প্যাসেজের পরে আমরা পরের দিকে আসি। হ্যাঁ, পেজ নাম্বার 23 তে যদি চলে আসে, এখানে আমাদের সামারি কমপ্লিশনের কোশ্চেনটা চলে আসছে। দেখেন এখানে কমপ্লিট দ্য সামারি বিলো, 24 থেকে 26 নাম্বার তিনটা প্রশ্ন আমাকে এখানে অ্যান্সার করতে হবে এই একই প্যাসেজের উপরে। কমপ্লিট দ্য সামারি বিলো। সো এখানে আলটিমেটলি সামারি কমপ্লিশন এটাই লেখা থাকবে। সামারি কমপ্লিশন বুঝার জন্য দেখবেন আপনার একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিচ্ছে? প্যাসেজ। এই প্যাসেজে কোন ওয়ার্ড গুলো বসবে আপনাকে হয়তো একটা বক্স করে কিছু ক্লু দিতে পারে। এই প্রশ্নে কোনো ক্লু নাই, যদি ক্লু থাকে ওই ক্লু গুলো এখানে বসাইতে হবে। আর যদি ক্লু না থাকে আপনাকে এখানে যে তিনটা ওয়ার্ড বসাতে হবে, এটা আপনি কোত্থেকে পাবেন? প্যাসেজ থেকে পাবেন। প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটা বেসিক্যালি বসার মতো আছে ওই হুবহু ওই ওয়ার্ডটাই আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তার মানে 24, 25 এবং 26 নাম্বার শূন্যস্থানে যে উত্তরগুলো বসবে এগুলো অবশ্যই কোথায় আছে? আপনার প্যাসেজের মধ্যে আছে। আচ্ছা, এখানে আমি কয়টা ওয়ার্ড বসাবো? চুজ ওয়ান ওয়ার্ড অনলি। এই 24, 25, 26-এর জন্য 24-এর জন্য একটা ওয়ার্ড, 25-এর জন্য একটা ওয়ার্ড, 26-এর জন্য একটা ওয়ার্ড। অনেক সময় 2 ওয়ার্ডস হতে পারে, অনেক সময় নো মোর দেন 3 ওয়ার্ডস হতে পারে। সো আমাকে খেয়াল করতে হবে, আমাকে এখানে ওয়ার্ড লিমিটটা ইম্পর্টেন্ট। আমাকে যেহেতু একটা ওয়ার্ড অনলি বলেছে, আমি দুইটা ওয়ার্ড উত্তর হিসেবে বসাই 24-এ, আমার উত্তর ভুল হবে। আমি কখনোই একটা বেশি ওয়ার্ড এখানে বসাতে পারবো না, কারণ আমাকে এখানে ওয়ার্ড লিমিট করে দেওয়া হয়েছে। সো আপনাকে প্রশ্ন অ্যান্সার করার সময় এই ওয়ার্ড লিমিটটাও খেয়াল করতে হবে। ওকে, সামারি কোয়েশ্চেন যখন আমি কমপ্লিট করব তখন বেসিক্যালি আমাকে কিছু স্ট্র্যাটেজি, আমাকে যখন সেন্টেন্স কমপ্লিশন অ্যান্সার করতে যাব তখন আলটিমেটলি আমাকে কোন কোন স্ট্র্যাটেজি গুলো মাথায় রাখতে হবে আমি একটু পড়ি। এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা, যখনই সামনে কম্পিটিশন করবেন তখন এই জিনিসগুলো একবার একটু পড়ে যাবেন। দেয়ার উইল বি এ ওয়ার্ড লিমিট, একটা ওয়ার্ড লিমিট থাকবে। একটা ওয়ার্ড হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, তিনটা ওয়ার্ড হতে পারে। আপনাকে সেই ওয়ার্ড লিমিটটা মেনটেন করতে হবে। আপনার ওয়ার্ড লিমিটে বেশি লিখলে আপনার ভুল হবে। নাম্বার 2 হচ্ছে কি, ইউজুয়ালি ফর মোস্ট টাস্ক ইন আস রিডিং দ্য কোয়েশ্চেন ইন দ্য টাস্ক অ্যান্ড দ্য গ্যাপস আর ফলোড ইন দ্য সেম অর্ডার। সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, দেখেন এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নে এটা আমাদের গোটা 6টা প্যারাগ্রাফ আছে না, প্যাসেজের মধ্যে 6টা প্যারা আছে। কোন একটা প্যারা থেকে এখানে দিয়েছে এবং ওই প্যারাতে যে সিরিয়ালি উত্তরগুলো আসবে, তথ্যগুলো আসবে, এখানেও সেই সিরিয়ালি আসবে। তো এখানে আমি প্যাসেজের মধ্যে যেখানে জায়গাটা পাবো 24-এর উত্তর পাওয়ার পর 25-এর উত্তর পাবো, 25-এর উত্তর পাওয়ার পর 26-এর উত্তর পাবো। বেসিক্যালি এইটাই থাকবে। তবে হ্যাঁ, অনেক সময় 25, 26 একসাথে থাকতে পারে একই জায়গায়। সো আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। 3 নম্বর হচ্ছে কি, ইউ শুড কপি দ্য ওয়ার্ডস। হ্যাঁ, আপনি প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডটাকে পাবেন এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটাকে এখানে বসান। এখানে কোনো সিনোনিম বসানো যাবে না। আপনি প্যাসেজের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওই একটা ওয়ার্ডই আপনাকে, বা দুটো ওয়ার্ড যদি হয় দুটো ওয়ার্ড, বা তিনটা ওয়ার্ড হলে তিনটা ওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে ওই ওয়ার্ডটাই অ্যান্সার হিসেবে এখানে বসাতে হবে, আদারওয়াইজ আপনাকে নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে, ট্রাই টু প্রেডিক্ট হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস আর। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনাকে প্রেডিক্ট করতে জানতে হবে এটা কোন ধরনের ওয়ার্ড হচ্ছে। এটা কি একটা নাউন, এটা কি একটা ভার্ব, এটা কি একটা অ্যাডজেক্টিভ, নাকি এটা একটা অ্যাডভার্ব। যেমন ধরেন এখানে খেয়াল করে দেখেন প্রথম যে শূন্যস্থানটা আছে ক্যান নট আছে, ক্যান নটের পর শূন্যস্থান। ক্যান নট, ক্যান একটা মডেল, মডেলের পর বেসিক্যালি ভার্ব বসে। মডেলের পর বেসিক্যালি কি বসে ভাই? ভার্ব। তাহলে 24 নম্বরে যে উত্তরটা হবে এটা একটা ভার্ব হবে। 24 নম্বর উত্তর একটা কি হবে? ভার্ব হবে। ওকে, সো তারপরে এখানে ফর হোম ড্যাশ ইজ, তাহলে এখানে ভার্ব আছে পরে আর এখানে হোম আছে, তাহলে এখানে অবশ্যই 25 নম্বর একটা নাউন আসবে। 25 নম্বর একটা কি আসবে ভাই? নাউন। তাহলে 24 নম্বরের জন্য আমার একটা উত্তর হবে ভার্ব, 25 নম্বরের জন্য একটা নাউন আসবে। মানে কোন ধরনের ওয়ার্ড এখানে হতে পারে। তারপরে এখানে দেখেন কি আছে, 26 নম্বরে অফ আছে। 26 নম্বরে কি আছে? অফ। তাহলে প্রিপোজিশনের পরে বেসিক্যালি নাউন হয়। প্রিপোজিশনের পরে বেসিক্যালি কি হয় ভাই? নাউন হয়। তাহলে আমাকে এই কোন পার্সোনাল স্পিচ এটা অনেক সময় বুঝার চেষ্টা করতে হবে, কারণ আপনি যখনই রিডিং এ ভালো একটা ব্যান্ড স্কোর চাইবেন আপনাকে এই ধরনের টেকনিক্যাল পার্সন হতে হবে। ঠিক আছে, দ্য ওয়ার্ড বিফোর অ্যান্ড আফটার দ্য গ্যাপ হেল্প টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিসিং। কোন ওয়ার্ডটা মিসিং হচ্ছে। আন্ডারলাইন কিওয়ার্ডস, আপনাকে প্যাসেজ থেকে কিওয়ার্ডস গুলোকে বের করতে হবে। আমি এখানে এই যে রেসপন্স টু বোর্ডম, এটা আমার একটা কিওয়ার্ডস। তারপরে জন
ইস্টউড, তার মানে এটা কিওয়ার্ডস, আমাকে প্যাসেজের মধ্যে দেখতে হবে কোন জায়গায় জন ইস্টউড কথা বলেছে, ওখান থেকে আমার আলোচনাটা আসবে। দেখেন এখানে একটা কি করা আছে, ইনভার্টেড কমার মধ্যে একটা ফ্রেজ আছে অ্যাটেনশন সিস্টেম, আমাকে দেখতে হবে প্যাসেজের মধ্যে কোন জায়গায় অ্যাটেনশন সিস্টেম আছে, তাহলে আমি ওখান থেকে উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো। এরকম করে আমাকে আরো কিছু কিওয়ার্ড বের করতে হবে যেগুলো আমাকে উত্তর খুঁজে পেতে সাহায্য করবে, স্ক্যানিং স্কিমিং করতে সাহায্য করবে, ঠিক আছে। সো তাহলে সেন্টেন্স কমপ্লিশনের মোটামুটি আমি আলটিমেটলি আমার কি পেলাম, স্ট্র্যাটেজি গুলো পেলাম। এখন আমি শুরু করে দিই আমার অ্যান্সার বের করা। ওকে, ফার্স্টে আসেন, কি বলছে, রেসপন্স টু বোর্ডডম। রেসপন্স টু বোর্ডডম, আমাকে বোর্ডডমের এগেনস্টে রেসপন্স মানে কি, কিভাবে মোকাবেলা করতে হবে, এইটা নিয়ে আলোচনা করতে হবে। এইটা এ বি সি ডি ই এফ কোনটার মধ্যে হবে আমি এখন হট করে মাথায় আনতে পারছি না, কথার কথা। এরপর আমি কিওয়ার্ডস খুঁজবো, জন ইস্টউড নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে, অ্যাটেনশন সিস্টেম নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে। সো তাহলে আমি একটু চলে যাই, এখানে কোথায় জন ইস্টউড নিয়ে আলোচনা করছি, হ্যাঁ ডি নাম্বার প্যারাতে যদি আমি চলে আসি, জন ইস্টউড চলে আসছে, ঠিক আছে, এখান থেকে আমার আলোচনা হতে পারে। ওকে পা, তারপর খেয়াল করে দেখেন ওখানে অ্যাটেনশন নিয়ে একটা আমরা একটা ইয়া দেখেছিলাম না, অ্যাটেনশন সিস্টেম, মনে আছে একটু আগে আমরা পড়েছিলাম অ্যাটেনশন সিস্টেম। ওকে ফাইন, তাহলে আমি পাই গেছি প্যাসেজের এই জায়গা থেকে আমাকে ওই 24, 25, 26 অ্যান্সার করার জন্য গোটা প্যাসেজ আবার পড়তে হবে না, আমি এই জায়গাটাতে পড়লেই আমি 24, 25 এবং 26-এর অ্যান্সার কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। এবার আমি একটু আবার মূল প্রশ্নে চলে যাই। মূল প্রশ্নে আমাকে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। জন ইস্টউড দ্য সেন্ট্রাল ফিচার, উনি বলছে দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডডম ইজ দ্যাট, মানে আমার বোর্ডডমের সেন্ট্রাল ফিচারটা হচ্ছে ইজ দ্যাট পিপল ক্যান নট, মানে এটা সেন্ট্রাল ফিচার কি, মানে এটা মূল বিষয় হচ্ছে যে এটা পিপল কি করতে পারে না, মানুষ কিছু একটা করতে পারে না, মানে বোর্ডডমের অন্যতম একটা ফিচার, মানে সেন্ট্রাল ফিচার মানে কি, মেইন ফিচার হচ্ছে কি, এইটার কারণে মানুষ কিছু একটা করতে পারে না, কি করতে পারে না, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। ডিউ টু এ ফেলিওর, তাহলে আমি আলটিমেটলি ওটা বের করবো, ডিউ টু এ ফেলিওর ইন হোয়াট হি কলস, সো ডিউ টু ফেলিওর, ব্যর্থ হওয়ার কারণে, ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম, ঠিক আছে, যেটাকে তিনি বলছেন কি অ্যাটেনশন সিস্টেম, এন্ড অ্যাজ এ রেজাল্ট দে বিকাম ফ্রাস্ট্রেটেড এন্ড ইরিটেবল, এই কারণে তারা কি হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড মানে কি হতাশ হয়ে যায়, ইরিটেবল মানে কি তারা খুব বিরক্ত করা শুরু করে, বিরক্ত হয়ে যায়। হিজ টিম, তার টিম সাজেস্ট দ্যাট দোজ ফর হোম, তাদের জন্য যারা ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম ইন লাইফ হ্যাভ প্রবলেমস ইন কোপিং উইথ বোর্ডডম, তারা বোর্ডডমকে সাথে কি হতে পারে না, কোপ মানে খাপ খাওয়াইতে পারে না। whereas those who have the characteristics of, কিন্তু অন্যদিকে অপরদিকে যাদের এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক আছে, ক্যান জেনারেলি কোপ উইথ ইট, এটার সাথে কি করতে পারে, কোপ করতে পারে। কোপ করতে পারে মানে কি, এটাকে আলটিমেটলি আপনার কি করতে পারে, ওরা ম্যানেজ করতে পারে, ঠিক আছে। সো তাহলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখি এই যে এই প্রশ্নগুলো, এই চিন্তাগুলো আলটিমেটলি আমি কোথায় পাচ্ছি। Okay, the psychologist John Istewood at York University in Toronto, Canada, isn't convinced. If you are in the state of mind wondering, you are not bored. He says, in my view, by definition, boredom is an undesirable state. That doesn't necessarily mean that isn't adaptive. He adds, pain is adaptive. এখানে বেসিক্যালি আমার এখানে মূল যেই প্যাসেজটা আছে, প্যাসেজের মধ্যে বেসিক্যালি আমার কিওয়ার্ডসটা এখন তো আমরা বের করি। মেইন ফিচার, সেন্ট্রাল ফিচার অফ বোর্ডডম, সেন্ট্রাল ফিচার অফ বোর্ডডম নিয়ে উনি কোথায় আলোচনা করছে, এটা একটু আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে। That doesn't necessarily mean that it isn't adaptive. He adds, pain is adaptive. If we didn't have physical pain, bad things would happen to us. That does this mean, আমরা এটা এখানে নাই, আমি পাচ্ছি না। এরপর কি বলছে, সেন্ট্রাল ফেলিওর অফ বোর্ডডম ইজ ফেলিওর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, ঠিক আছে। খেয়াল করে দেখেন এখানে কোথায় কি বলছে, এখানে this causes, এই যে অ্যাটেনশন সিস্টেমটা আমরা পাইছি, this causes an inability, তাহলে অ্যাটেনশন সিস্টেম মানে এটা আমরা ক্লু ওয়ার্ডটা পাইছি এখানে, এখন তাহলে আমি 24 উত্তর পাইতে পারি। সো ফর Istewood, the central feature, দেখেন আমি কিন্তু আমার কি পেয়ে গেছি, ক্লু ওয়ার্ডটা পেয়ে গেছি, সেন্ট্রাল ফিচার অফ বোর্ডডম, তাহলে বোর্ডডমের সেন্ট্রাল ফিচারটা কি, ইজ এ ফেলিওর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, আমাদের অ্যাটেনশন সিস্টেমটাকে আমরা গিয়ার দিতে পারি না। আচ্ছা, গিয়ার শব্দটাকে আপনারা কোথায় পাইছেন, গিয়ার শব্দটা আপনারা কোথায় শুনছেন বলেন তো, গাড়ি মোটরসাইকেলের ক্ষেত্রে শুনছেন না, গাড়ি বা মোটরসাইকেলে গিয়ার সিস্টেম শুনেছেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। বেসিক্যালি গাড়ির যখন গতি বাড়ায় তখন আমরা কি করি, গিয়ার বাড়াতে থাকি। তারপরে গিয়ার মানে কি, জিনিসটাকে কি করা, স্পিডি আপ করা, জিনিসটাকে আরো কি করা,
ইফেক্টিভ করা, ঠিক আছে? সো এখানে কি বলছে, দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম ইজ ফেলিয়ার টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম গিয়ার। সো আমরা যখন বোর হয়ে যাব তখন আমরা কি করতে পারবো না, গিয়ার আপ করতে পারবো না, আমরা নিজেকে আর বেশি ইফেক্টিভ করতে পারবো না, আমরা এঙ্গেজ করতে পারবো না নিজেকে। দিস কজেস অ্যান ইনঅ্যাবিলিটি, কজেস মানে কি, এটা কারণ ঘটায়, অ্যান ইনঅ্যাবিলিটি, ইনঅ্যাবিলিটি মানে কি, অসমর্থ, আমরা একটা কিছু করতে পারবো না, টু ফোকাস অন এনিথিং, আমরা অনেক কিছুতে কি করতে পারবো না, ফোকাস করতে পারবো না, পারবো না, ঠিক আছে? পারা, একটা মনে আছে ওখানে 24 নাম্বার একটা ক্যান ছিল, 24 নাম্বার একটা কি ছিল, ক্যান ছিল। Can তাহলে not- দেখেন can দেখেন দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং, এইটা কারণ ঘটায় আমাদের অসমর্থতা, আমরা পারি না, কি পারি না, কোনো কিছুতে ফোকাস করতে পারি না। তাহলে আলটিমেটলি কোন ওয়ার্ডটা এখানে মিসিং মনে হচ্ছে, টু ফোকাস যেটা আছে, focus, এখানে ফোকাসটা চলে যাবে। দেখেন আমরা একটু ফোকাসটাকে এখানে বসাই দেখি, তাহলে এখানে কি বলতেছে, দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম ইজ দ্যাট পিপল ক্যান নট ফোকাস, পিপল কি করতে পারে না, ফোকাস করতে পারে না, Focus. ডিউ টু এ ফেলিওর ইন হোয়াট হি কলস অ্যাটেনশন সিস্টেম, যেটাকে উনি কি বলতেছেন, অ্যাটেনশন সিস্টেম বলতেছে, ঠিক আছে? ওকে, তাহলে 24 উত্তর কি হবে ভাই, ফোকাস হবে। focus, 24 উত্তর ফোকাস, FOCUS। ওকে, গেল। আচ্ছা এবার দেখেন এখানে যেহেতু সামারি করছে, তাহলে এখানে গোটা প্যাসেজে সিরিয়ালি যাবে না, হয়তো আরো কয়েক লাইন পরে চলে যাবে। সো আমার ওই কয়েক লাইনের পরের ক্লু ওয়ার্ডটা বের করি, আমরা একটা ক্লু ওয়ার্ড দিয়ে আমরা বের করলাম, অ্যাজ এ রেজাল্ট দে বিকাম ফ্রাস্ট্রেটেড এন্ড ইরিটেবল। ওকে ফাইন, গেল। এবার 25 নম্বর ক্লু ওয়ার্ডটা বের করতে হবে, হিজ টিম সাজেস্ট দ্যাট দোজ হোম, উনি কিছু মানুষের ব্যাপারে বলেছেন, তারা ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম ইন লাইফ হ্যাভ problems in coping with boredom, whereas those who are, তাহলে উনি দুই ক্যাটাগরি মানুষের কথা বলেছেন, যে দুই ক্যাটাগরি মানুষের মধ্যে এক ক্যাটাগরি প্রবলেমকে, বোর্ডমকে কোপ করতে পারে না, সলভ করতে পারে না বা ফেস করতে পারে না ঠিক মতো, আরেকটা পক্ষ আছে যারা এটাকে কি করতে পারে, ফেস করতে পারে। সো আমরা তাহলে ওই দুই ক্যাটাগরি মানুষ সম্পর্কে উনি কোথায় বলেছেন, প্লেজার, কিউরিয়াসিটি, হ্যাঁ কোথায় জানি। বেসিক্যালি, হ্যাঁ এটা বেসিক্যালি আপনার একটু পরের দিকে চলে আসছে, হ্যাঁ প্লেজারটা চলে আসবে, ওই দিকটা চলে আসবে আর কি। দেখেন স্টোর টিম উনি আসলে দুটা প্যারার মধ্যে চলে গেছে, হ্যাঁ বোর্ডম পোরনেস হ্যাজ লিঙ্ক উইথ দ্য ভ্যারাইটি অফ ট্রেডস, পিপল হু আর মোটিভেটেড, এখান থেকে চলে আসছে পিপল, তার মানে উনি পিপল দুই ক্যাটাগরি মানুষের কথা বলেছেন, তাহলে পিপল নিয়ে কোথায় আলোচনা করেছেন ওইটা আমি বের করছি। পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার, পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, যারা প্লেজারটাকে সবসময় খোঁজার চেষ্টা করে, যাদের এইম ইন লাইফটাই হচ্ছে কি, সব জায়গায় প্লেজার খোঁজা, মজা খোঁজা, আনন্দ খোঁজা। কিছু মানুষ তৈরি হয়েছে না, আনন্দ খুঁজতেছি আমরা খালি, ঠিক আছে? সো এইম ইন লাইফ, তারা আলটিমেটলি শেষ পর্যন্ত কি হয়, পার্টিকুলারলি খুব খারাপ ভাবে সাফার করে। আদার পার্সোনালিটি ট্রেটস সাচ এজ কিউরিওসিটি, অন্য কিছু পার্সোনালিটি ট্রেট যেমন কিউরিওসিটি কি হচ্ছে, আর কিউরিওসিটি আর অ্যাসোসিয়েটেড উইথ এ হাই বোর্ডম থ্রেশহোল্ড, তার মানে ওরা খুব কমই কি হয়, দ্রুত কিন্তু তারা কি হয় না, বোর হয় না, তাহলে তারা বোরডমটাকে অনেক দ্রুত মানে কোপ করতে পারে, ওদেরকে বোর হওয়াটা এত সহজে গ্রাস করতে পারে না। তাহলে যেই মানুষগুলোর মধ্যে প্লেজার সিকিং বেশি আছে তারা খুব দ্রুত বোর হয়, আর যারা কিউরিওসিটি আছে যাদের মধ্যে তারা খুব দ্রুত কিন্তু বোর হয় না। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি বেসিক্যালি এখানে আমরা তাহলে কিভাবে জিনিসটাকে কোপ করতে পারি। এখানে এরও কিন্তু সিনোনিমাস ইউজ করছে, হিজ টিম সাজেস্ট দোজ ফর হোম ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম, তাহলে আলটিমেটলি এখানে কি হবে, প্রতিষ্ঠান হচ্ছে প্লেজার, যাদের Yes, sir, pleasure. আলটিমেটলি প্লেজারটা ইজ অ্যান ইম্পর্টেন্ট এইম। আমাদের লাইফের এইমই হইতেছে খালি সুখ খুঁজা, এম ইন লাইফ মে হ্যাভ প্রবলেম ইন কোপিং উইথ বোর্ডম, তারা মোটামুটি আমরা কি করতে পারবো না, বোর্ডমটাকে মোকাবেলা করতে পারবো না ঠিক মতো, আমরা বোর হইতেই থাকবো খালি। whereas মানে আনন্দের জন্য এটাতে গেলাম, আনন্দের জন্য ওটাতে গেলাম, একটু পর বোর হবো। whereas those who have characteristics of curiosity can generally cope with it, তারা তাদের থ্রেশহোল্ডটা অনেক উপরে ইনডিরেক্টলি। সো তাহলে আলটিমেটলি 26 তো কি হবে, কিউরিওসিটি, ঠিক আছে? ওকে, আর তাহলে যারা আলটিমেটলি কিউরিওসিটি আছে ক্যান জেনারেলি কোপ উইথ ইট, কোপ উইথ ইট মানে এটাকে মোটামুটি কি করতে পারবো, আমরা কোপ করতে পারবো, এটাকে আমরা মোটামুটি ফেস করতে পারবো, আমরা খুব দ্রুত, হ্যাঁ আমরাও বোর হব বাট এত বেশি বোর হবো না। যদি আমাদের কিউরিয়াস পিপলরা সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে, ওটাতে ইন্টারেস্ট ফিল করে, তো বোর হওয়া তো এত সহজে আসবে না শুরুতে, ঠিক আছে? এটা এখানে বলছে। দেখেন এখানে খেয়াল করে দেখেন, আমরা অনেকগুলো লাইনকে স্কিপ করে করে কিন্তু কয়েকটা লাইনকে একদম সামারি করে ফেলছে, এই জন্য এটাকে বলা সামারি কমপ্লিশন। কি বলা হয় ভাই এটাকে? সামারি। এটা গোটা প্যাসেজ, সামারি কমপ্লিশন। এটা কিন্তু গোটা প্যাসেজকে হুবহু বসায় নাই, গোটা প্যাসেজের মধ্যে কয়েকটা পার্টকে, প্রথমে দেখেন আপনার 25-26 জন্য প্রায় 4-5 লাইন 6 লাইন পরে গিয়ে আবার কয়েকটা লাইনকে নিয়ে চলে আসছে। তার মানে 24 নম্বরের জন্য আমি যে লাইনটা পড়েছি বেসিক্যালি
25 আর 26-এর জন্য তারপরে 7-8টা লাইন পর আমাকে যেতে হয়েছে, 2টা প্যারা থেকে 2টা জায়গাকে নিয়ে একটা সামারি করেছে ওরা, ওই সামারিটার থেকে আমাকে অ্যান্সার করতে, এই জন্য এটাকে বলা হয় সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশনের টেকনিকটা হচ্ছে কি, যদি কোনো এখানে ক্লু দেওয়া থাকে আমাকে ক্লু থেকে ওয়ার্ডগুলো পিক করে এখানে অ্যান্সার করতে হবে, আর যদি এখানে কোনো ক্লু না দেওয়া থাকে উইদাউট ক্লু, এটাকে আমরা বলি উইদাউট ক্লু, ক্লু থাকলে উইথ ক্লুজ আমরা 19 অ্যান্সার করেছি, আর না থাকলে এটাকে উইদাউট ক্লুজ বলি। উইদাউট ক্লুজের ক্ষেত্রে উত্তরগুলো ওয়ার্ডগুলো কোত্থেকে আসবে, আপনার মূলত বই থেকে চলে আসবে, একদম বইয়ের ভিতর থেকেই, সরি প্যাসেজের ভিতর থেকে কিন্তু আমার উত্তরগুলা চলে আসবে। সো আমরা একটু দেখি এখানে বেসিক্যালি উত্তরগুলো একটু বানানগুলো নিয়ে কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আমি একটু দেখাই দিই আপনাদের। তাহলে এখানে অ্যান্সার গুলোর জন্য আপনারা বইয়ের পিছনে টেস্ট 1, তো টেস্ট 1 এর রিডিং, হ্যাঁ, পেজ নাম্বার 119-এ চলে যাবে। 119-এ কিন্তু আজকের প্রশ্নগুলোর সব উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। 14, 15, 16, 17, 18, 19, আর এদিকে কি হচ্ছে 20, 21, 22, 23টা আমরা আগামী ক্লাসে শুরুতে করবো, আজকে সময়ের কারণে করতে পারলাম না, নেক্সট ক্লাসে শুরুতে করবো, সমস্যা নেই, এই প্যাসেজ থেকে আমরা শুরু করবো। আর 24, 25, 26 আমরা করলাম। প্রথমটা 24 ছিল ফোকাস, 25 ছিল কি প্লেজার, আর 26 কি ছিল কিউরিওসিটি। ঠিক আছে, ক্লিয়ার ভাই, বোঝা গেছে? ওকে, Yes, sir. আসলে রিডিং গুলা টু সাম এক্সটেন্ট ইন্টারেস্টিং, টু সাম এক্সটেন্ট একটু বোরিং মনে হবে, বাট আমাকে এভাবে একটা মাঝামাঝি একটা ফিলিংস এর মধ্যেই পরীক্ষাটা দিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, এটার জন্য আমাকে স্ট্র্যাটেজি গুলো শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে, গ্রামারও শিখতে হবে। ওই যে বললাম না, ক্যানের পর একটা ভার্ব হবে, অফের পর একটা নাউন হবে, এই জিনিসগুলো কিন্তু আমাকে কি হতে হবে, খুব ভালো করে ক্লিয়ার হতে হবে, নাহলে কিন্তু আমি ভুল করে চলে আসবো। সো মোটামুটি এটা গেল ইনশাল্লাহ, প্রথম ক্লাসটা আমরা শেষ করলাম আজকে। আমরা দেখি আরো কিছু ক্লাস করি, আস্তে আস্তে আপনাদের একটা কনফিডেন্স আসবে। এখানে আসলে জানা, এরপরে আপনাকে কেমব্রিজ গুলো শেষ করে ফেলতে হবে, অ্যাটলিস্ট কেমব্রিজ গুলা ভালো মতো শেষ করতে হবে, প্রত্যেকটা টেক্সট খুব ভালো করে করে এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে এখন যেভাবে বললাম সেভাবে আপনাকে যেতে হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা পর্যায়ে আপনি কয়েক মাসের মাথায় একটা ভালো স্টেজে যেতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে আগামী থার্সডে। আগামী থার্সডে আমরা রিডিং ক্লাস 2 নিয়ে ইনশাল্লাহ হাজির হবো আবার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার নমস্কার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।